কনিক্স এর 4 নম্বর লেকচার আর 27 নম্বর লেকচার হচ্ছে সাম টোটাল এই ক্লাসগুলোর 27 নম্বর লেকচার। তো কথা হচ্ছে কনিক্স এর আজকে আমরা অ্যাকচুয়ালি 6 এর যে আগের ক্লাসের যে লাস্টের পার্টটুকু ছিল ওটা মিসেলেনাস পার্ট যেটা ছিল ওই পার্টটুকু শেষ করে তোমার কনিক্স এর 6 এর বি যেটা সেটার ইনিশিয়াল পার্টটুকু করব। তার মানে যে সূত্রগুলো আছে সেগুলো শুধু শিখবো আজকে, ঠিক আছে? শেখার পরে তোমাদের বাসায় হোমওয়ার্ক দিব হচ্ছে প্রথম কিছু ম্যাথ গুলো। সো ওই ম্যাথ গুলোর একটা দুইটা করে হয়তো আমি আলোচনা করে দিব পরবর্তীতে, বাট পরবর্তী ক্লাসে তোমার একটা একটা করে প্রত্যেকটা টাইপের আলোচনা করে দিব। বাট ইভেনচুয়ালি ওগুলো তোমাদের আর ক্লাসের মধ্যে করাবো না, ঠিক আছে? আমি হয়তো শুধু বলে দিব যে এটা এভাবে করে করেছো নাকি ওটা ভাবে করে করেছো নাকি, হোমওয়ার্ক থাকবে তোমাদের ওইগুলো আসলে। ওকে, তো আমরা চলো শুরু করে দেই। প্রথমে দেখো আমরা তোমার 18 নম্বর যে ম্যাথটা ছিল ওটা একটুখানি করা লাগবে, তাই না? ওটাতে কি ছিল? তোমার ওয়াই সমান সমান একটা পরাবৃত্ত, যেটা তোমার দেখা যাচ্ছে আমাদের টোটাল ইয়ে কয়টা আননোন, কয়টা এ বি সি, তিনটা আননোন, তাই না? টোটাল আননোন হচ্ছে তিনটা এ বি সি। তাহলে আমার ফাইনাল কোশ্চেন কি বলছে দেখো তো, এবিসি এর মান বের করতে বলেছে। তো এবিসি এর মান বের করতে হবে, তোমার আননোন হচ্ছে তিনটা। সো সামহাও আমি যদি তিনটে ইকুয়েশন ফর্ম করতে পারি তাহলে আমি এটার ভ্যালু বের করতে পারবো তিনটার, অথবা পারবো না। তো আমাদের ইকুয়েশন লাগবে হচ্ছে তিনটা। ভালো কথা। তো তোমাকে ইনিশিয়ালি কি বলে দিছে সেটাকে আমরা আগে লিখে নেই, ঠিক আছে? সবার প্রথমে আমাদেরকে বলে দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটাকে আমরা আমাদের 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে? যে আমার কোনো সময় যদি ইকুয়েট করা লাগে বা কোনো কিছু করা লাগে, কারণ এবিসি তো ইকুয়েট করে বের করা লাগবে মোস্ট প্রবাবলি। সো এই জন্য আমরা আগে তোমার এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে নিব, ঠিক আছে? যেহেতু হোমওয়ার্ক করেছো আমি আর আপাতত বলছি না, কারো যদি কোনোটা সমস্যা থাকে অবভিয়াসলি ওটাতে জানাতে পারো। আচ্ছা, এখন দেখো তোমাকে অ্যাকচুয়ালি শীর্ষটা বলে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা যদি ধরে নেই আচ্ছা, আলফা কমা বিটা শীর্ষযুক্ত যখন ইয়ে হয়, ঠিক আছে? আমরা জানি, দেখো আমরা জানি আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের ইকুয়েশন আলফা কমা বিটা শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের ইকুয়েশন কি হবে? এখানে বেশ কয়েকটা ডিসিশন আছে আসলে, ঠিক আছে? দেখো, প্রথমত তোমার এটা কি, তুমি কি ওয়াই স্কোয়ার সমান সমান 4ax ফর্মে যাবা নাকি এক্স স্কোয়ার সমান সমান 4ay ফর্মে যাবা? কোন ফর্মে যাবা বলো তো আমাকে, যে কোনো একজন। ওয়াই স্কয়ার সমান একটাই যাবে। ওয়াই স্কোয়ার সমানে যাবা? এখানে দেখো তোমার যে গিভেন ইকুয়েশনটা আছে সেখানে এক্স দ্বিঘাত স্কয়ারে যাব। হ্যাঁ, সো দ্বিঘাতটা হচ্ছে এক্স এর। সো আমাদের আসলে যাওয়া লাগবে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 4ay ওই ফরম্যাটে। তো এটা তো আমরা জানি হচ্ছে যখন 0 0 শীর্ষ তখন, তা আলফা বিটা যখন শীর্ষ হয় তখন কি হয় আমরা সবাই জানি, এক্স মাইনাস আলফা স্কোয়ার সমান সমান 4a, ওয়াই এর সাথে আবার বিটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সো এই আর কি। তো এইভাবে করে আমরা ইকুয়েশনটা জেনারেল ইকুয়েশন আকারে লিখলাম। তারপরে দেখা আলফার ভ্যালু হচ্ছে ভাইয়া মাইনাস, প্লাস হতে পারবে না? না প্লাস হবে না, কারণ তুমি আগের যে ম্যাথ গুলো করেছো সেখানে কি করেছো খেয়াল আছে? আগের ম্যাথ গুলো যখন ছিল তখন তুমি ধরে নিয়েছো না যে আহ, বড় এক্স এর ভ্যালু যখন ধরে নিয়েছো ওটার সাথে তখন তুমি ইকুয়েট করবা, তখন দেখবা ছোট এক্স এর সাথে তোমার আসলে আলফাটা যাবে মাইনাস, ঠিক আছে? ওই সময় যদি আলফা বিটা ধরে তুমি পুরো ইকুয়েশনটা বের করো তাহলে দেখবা যে তোমার আসলে এক্স সমান সমান এক্স মাইনাস আলফা আসছে, ঠিক আছে? উল্টা প্রসিডিউরটা যদি তুমি ফলো করো জাস্ট, তাহলেই দেখবে এক্স সমান সমান এক্স মাইনাস আলফা আসবে। আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা আসলে কি বলতে পারি, অথবা আচ্ছা এটাকে আরেকটা ব্যাখ্যাও তুমি চাইলে দিতে পারো। ধরো আলফা বলতে কি তোমার একটুখানি আগায় শীর্ষটা, তাই না? 0 0 তে নাই। তো ধরো 0 0 তে যদি না থাকে, এটা যদি আলফা কমা বিটা হয়, তাহলে তুমি ধরে নিচ্ছ সবার প্রথমে, ঠিক আছে? এটা ধরো আলফা কমা বিটা, তুমি প্রথমে ধরো 0 0টা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? তো তুমি প্রথমে ধরে নিচ্ছ যে 0 0 থেকে এটা হচ্ছে, সরি, এইটাই হচ্ছে তোমার 0 0, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার, আচ্ছা এই ডিরেক্ট্রিক্স এর রেখাটাকে তুমি 0 0 ধরো।
তো ইনিশিয়ালি তুমি ধরে নিচ্ছ যে তোমার এটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে, বাট এটা আসলে কোন জায়গাতে, এটা আসলে হচ্ছে এই যে এই জায়গাতে, ঠিক আছে। সো আমরা যদি ধরি তাহলে পুরোটাকে যদি যখন এক্স ধরবো তখন আসলে এই এক্সটা আসলে কি ধরতেছি, একটুখানি আলফাটাকে কি পিছায় ধরতেছি না, দেখো আলফাটাকে কিন্তু পিছায় ধরতেছি, কতটুকু পিছায় ধরতেছি, আলফা পিছায় ধরতেছি না, দেখো এটা তোমার আছে অ্যাকচুয়ালি এই জায়গায়, বাট আমরা এটাকে নিয়ে ধরতেছি কোন জায়গাতে, এই জায়গাতে, কতটুকু পিছনে, এক্স থেকে আলফা পিছনে না, তো এই জন্য আসলে তোমার এভাবে করে আর কি ধরে নিচ্ছি যে ওই বড় হাতের যে এক্সটা ধরে নিচ্ছে ওটা আসলে এক্স থেকে আলফা পিছনে, এই জন্য। ওকে, যাই হোক, এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাখ্যা, অথবা তুমি ইকুয়েট করা দিয়ে ওটাও বলতে পারো, মানে জাস্ট উল্টা প্রসিডিউরে বলতে পারো, ডিপেন্ডস। ওকে, দেন ওটার পরে দেখো এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে তোমার এই যে বিন্দুটা আছে এটা তোমার বিভিন্ন বিন্দু দিয়ে অতিক্রম করে সেটা তুমি বলতে পারো। তো এখানে কি কোন বিন্দু দিয়ে যায় বলতো, আমি চাইলে এটাকে কিন্তু বড় করে ভাঙাতে পারি, বাট আমার যেহেতু এক্স এবং ওয়াই এর ভ্যালু একবার বসাতে হবে এই ইকুয়েশনটাতে, আমি আপাতত এটাকে আমার 2 নাম্বার ইকুয়েশন দিয়ে বসায় রাখলাম, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার ইকুয়েশনে যখন যাব তখন হচ্ছে এই যে এই ইয়েটা কি বলো ওটার নাম, পরাবৃত্তটা, এটা কিন্তু আসলে কোন বিন্দু দিয়ে যাবে বলো, আচ্ছা দাঁড়াও, সরি, এটা তো 0,5। 0,0 আগে এটা তোমার শীর্ষটা বসানো লাগবে না, শীর্ষটা তার আলফা বিটাতে রেখে দিলে হবে না, শীর্ষটা বসাইতে হবে, সরি, শীর্ষটাকে বসায় দাও তোমার এক্স মাইনাস মাইনাস টু মানে এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু ওয়াই মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের তাহলে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। খুব ভালো কথা, তারপরে হচ্ছে আমাদের ধরো 0,5 দিয়ে যে যায় সেটাকে আমরা ডিক্লেয়ার করে দিব। তো যেহেতু এই পরাবৃত্তটা 0.5 গামী, তো আমি খুব সুন্দর করে বলতে পারি যে এটাকে 0,5 দিয়ে যাচ্ছে, তো 0,5 দিয়ে গেলে এটা কি হবে বলতো, প্রথমে এক্স এর জায়গায় বসায় দিব 0, সো এটা হয়ে যাবে 0 + 2 হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু 5 মাইনাস 3, অর্থাৎ 2 দুগুণে 4 সমান সমান 4a ইন্টু 2। সো এটা আলটিমেটলি হচ্ছে a সমান সমান হাফ, তাই না, a সমান সমান কত পাচ্ছ, হাফ। তাহলে a সমান সমান যদি আমরা হাফ পাই তাহলে দেখো তো ইকুয়েট করার জন্য আমার কি এই জায়গাতে যদি হাফটা বসাই দিই তারপরে যদি এটাকে উপরের ফরম্যাটে নিয়ে যাই তাহলে তো আমরা ইকুয়েট করতে পারতেছি। তো আমরা a এর ভ্যালুকে কই বসাই দিব বলো, আমরা a এর ভ্যালুকে 2 নং এ বসাবো, 2 নং এ বসিয়ে ওটাকে তোমার একের সাথে সহগ সমীকৃত করব। তো a এর মানকে 2 নং এ বসাই, তাহলে অবভিয়াসলি আমি এর ভ্যালু যখন বসাচ্ছি তখন আমি একটা খুব সুন্দর ইকুয়েশন পাবো, তাই না, এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু হাফে কত, 2, 2y মাইনাস 3, ভালো কথা। তো এখান থেকে দেখো আমরা ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, এটাকে যদি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান সমান 2y মাইনাস 6। এই পর্যন্ত সবাই তুলে নাও, কারণ এরপরে তো আমাদের পেজ চেঞ্জ করা লাগবে। এই পর্যন্ত তোলো, তারপর আমরা পরবর্তী পেজে যাচ্ছি। হ্যাঁ তো উঠছি। ওকে, দেন এগেইন তাহলে আমাদের এই পেজে যখন আমরা চলে আসছি তখন আসলে কি হচ্ছে, তোমার এই ইকুয়েশনটা যেটা আছে সেটাকে আমার আসলে তোমার ওই যে ওয়াই সমান সমান এই যে এখানে দেখছো এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে নিতে হবে। তো এই ফরম্যাটে নিতে গেলে সবার প্রথমে আমরা ওয়াইটাকে এক পাশে আলাদা করে বাকিগুলোকে আরেক পাশে নেওয়া লাগবে, তাই না। তো আমরা লিখতে পারি 2y সমান সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 4x, আর 6 যে ওই পাশে যখন যোগ হবে তখন হবে 10। তারপরে আমরা যদি 2 দ্বারা সবাইকে ভাগ করে দেই দেন আসলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার
ওয়াই সমান সমান, কারণ আমার তো এই পাশে ওয়াই কে একা রাখা লাগবে, তো ওয়াই সমান সমান হাফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তো এখন যদি এটাকে আমরা দেই 3 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 এবং 3-এর যদি আমরা সহগ সমীকৃত করি, দেখো বাকি সবকিছু কিন্তু সেম। 1 ও 3-এর সহগ সমীকৃত করে পাই বাকি সবকিছু যেহেতু সেম, তো এ সমান সমান এর জায়গায় কি আছে, হাফ আছে, বি এর জায়গায় আছে হচ্ছে 2 এবং সি এর জায়গায় আছে হচ্ছে 5। সো এটাই হবে তোমার রেজাল্ট। ঠিক আছে, জিনিসটা আসলে খুবই সহজ। তোমার জাস্ট ওই একটা ইকুয়েশন তো y সমান সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইটসেলফ, দেন আরেকটা ইকুয়েশন হচ্ছে তোমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু মাইনাস 2 কি বলে ইন্টু y মাইনাস 3, এবং লাস্ট ফাইনালি হচ্ছে তোমার, যেহেতু এখানে পয়েন্টটা বলে দিয়েছে আসলে, তাহলে তুমি ওই ইকুয়েশনটাকে দিয়ে ইকুয়েট করতে পারতেছো, ভ্যালু তার আলাদা করে সলভ করে বের করা লাগছে না, তুমি যে সহগ সমীকৃত করে দিচ্ছ, দ্যাটস ইট আর কি। তো তুমি ইকুয়েশন বের করে সহগ সমীকৃত করে দিবা, কাহিনী শেষ। তো যাই হোক, সবাই এটা তুলে নাও। মোটামুটি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম তোমাদের পরীক্ষা যদি হয়, তাহলে যদিও আবারও আজকে দিয়েছে তোমাদের, জানোই যে পরীক্ষা হওয়ার চান্সেস খুবই কম আসলে। ভাই অ্যাডমিশনের জন্য এগুলো ইম্পর্টেন্ট না? হ্যাঁ, অ্যাডমিশনে এটা অনেক আসে, এই পার্টিকুলার ম্যাথটা তোমার অ্যাডমিশনে অনেক আসে, এইচএসসি তে অনেক আসে। ঠিক আছে, কারণ এই ম্যাথ, এই টাইপের ম্যাথগুলোতে ইউজুয়ালি সবাই তোমার উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে, এই জন্য এগুলো বেশি আসে। বুঝছি না আসলে, তোমার একটা পারফেক্ট দিক নির্দেশনা শুরু হলে হয়তো অন্যভাবে করে ক্লাসগুলো শুরু করা যায়। ঠিক আছে, ধরো যেই চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছে, ধরো কিভাবে করে হবে, শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে, এরকম বহুত দিক নির্দেশনা যদি আসে তাহলে তো শুরু করা যায়, না হলে ফুল সিলেবাস পড়াইলাম কিছু আসলো না, তাহলে তো আর লাভ নেই। ওকে, ভাই দেখো অ্যাডমিশনও নাকি শর্ট সিলেবাসের উপরে হবে? এখনো কিছু বলেনি, এখনো কিছু ওভাবে করে কেউ জানায় নাই। আর ইউজুয়ালি ভার্সিটি গুলো তোমার স্বায়ত্তশাসিত হয়, তো এক এক ভার্সিটির কল যে এক এক রকম হবে না সেটাও তুমি জানো না, এবং এখনো ইউজিসির মিটিং বসে নাই আমি যতটুকু জানি। ইউজিসির মিটিং যতক্ষণ না বসতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ শিওরলি বলতে পারবো যে কিভাবে করে হবে। ভাই আমাদের এইভাবে ঝুলাই রাখতেছে কেন? মানে কোন ডিরেকশন এইচএসসি হবে কিনা শিওর না, বা হইলেও অ্যাডমিশনে কি কি হবে? হবে সেটা শিওর না, কিছুই তো শিওর না, তো কথা হচ্ছে জানি না আসলে এইগুলার আসলে কোনো রিজন ভাবে করে দিতে তো পারবো না, বাট ঝুলে আছে আর কি। খুবই প্যাথেটিক একটা স্টোরি তোমাদের, মানে কথা হচ্ছে 22 ব্যাচ তাও এই সমস্যাটাতে পড়ে নাই যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। ঠিক আছে, তোমাদের শর্ট সিলেবাস করে দিয়ে আসলে ঝামেলা করে দিছে, এই শর্ট সিলেবাস করার কোনো মানে ছিল না। আর শর্ট সিলেবাস যদি করে তাহলে আসলে সবকিছুতে শর্ট সিলেবাস করাটা অনেক বেশি যুক্তিসঙ্গত, বাট এই শর্ট সিলেবাসে যদি একটা বড় ভার্সন ধরো কয়েকটা চ্যাপ্টার অ্যাড করলো, ওটাও যদি করে তাহলে হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই ভায়াবল হয়। বাট একটা ছোট জিনিস চিন্তা করে দেখো, 4টা 5টা চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের অনেকগুলো কোশ্চেন করার আসলে স্কোপ নেই। ঠিক আছে, এবং 4টা চ্যাপ্টার যদি পড়ে, 4টা চ্যাপ্টার পড়া তো খুব বেশি কঠিন না, যে চ্যাপ্টার গুলো আছে পড়া খুব বেশি কঠিন না। এখন তোমার যদি ইন্টিগ্রেশন থেকে, ইউজুয়ালি এরকম হয় অনেক সময়, ইন্টিগ্রেশন থেকে 5টা 6টা ম্যাথ দিয়ে দিছে, যদি এরকম করে তাহলে তো একদম ফাটা বাসে চিপায় পড়ে যাবা, বুঝছো। এইগুলা মানে খুবই আর্গুয়েবল স্টাফ এবং খুবই প্যাথেটিক স্টাফ তোমাদের সাথে যেটা হচ্ছে। এখন তোমাদের সাথে হচ্ছে 22 ব্যাচও সেম একটা ইয়েতে পড়বে নাকি সেটাও ইয়ে করো, ধর্ম সংকট টাইপের হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, কারণ জিনিসটা যদি এরকম হতো যে এটা এইচএসসি বা কিছু একটা পরীক্ষা দিলাম শেষ, পরেরটা পরে, এরকম যদি হতো তাহলে কোনো সমস্যা ছিল না, বাট ভাই আমাদের আগের ব্যাচেরই তো অ্যাডমিশন এখনো হয়নি। আমাদের কি মানে এই বছরে অ্যাডমিশন হওয়ার কোনো চান্স কোনো চান্স আছে? নেই, ওদেরই এই বছর অ্যাডমিশন হওয়ার চান্স নেই। ঠিক আছে, ওদের এই বছর অ্যাডমিশন হবে নাকি ওটাই শিওর না, তোমাদের অ্যাডমিশন তো দূরে আছে। ঠিক আছে, তারপরে ওরা অ্যাডমিশন দেওয়ার পরে আসলে কতটুকু সময় পাবে, রিঅর্গানাইজ করা যাবে নাকি, অনেক কিছু আছে, অনেক কিছু। ঠিক আছে,
এর মধ্যেও কথা হচ্ছে এই সবকিছু, এই যে তোমাদের স্কুল কলেজ বন্ধ রাখলো, সংক্রমণ তো আর ঠেকে নাই, তাই না? সংক্রমণ তো হয়ে গেছে। করোনা সংক্রমণ কি কমছে একটু যে স্কুল কলেজ বন্ধ? আরো সংক্রমিত কেউ হয় নাই। ঠিক আছে, ধীরে সুস্থে করে বাড়তেছে আরো। আলটিমেটলি জিনিসটা ওটাই, তোমার বাসাতে যে কোনো একজনই বাইরে যাক না কেন, তাহলেই তুমি রিস্কে আছো। সো যখন আসলে লকডাউন দিয়েছিল একদম সবার প্রথমে, তখনই যদি খুব ভালো মতো করে মেনটেন করা হতো, তাহলে হয়তো জিনিসটা অনেক বেশি কমে যেত। বাট এখন তো দেখে মনে হচ্ছে না যে এটা কমবে। আবার ভ্যাকসিন যে আসবে, ভ্যাকসিন আসলেও কি তোমাদের ভ্যাকসিনেট করতে পারবে ইনা মান্থ অর টু? 2 মাসেও তো সবাইকে ভ্যাকসিনেট করা পসিবল না। ভ্যাকসিনেট না করলে অফলাইন পরীক্ষা নিতে পারবে না। অনলাইন পরীক্ষার কোনো ইয়ে নেই এখনো তো, অটোপাস দেওয়া ছাড়া ওয়ে কি? আর অটোপাস দিলে বাকি সব ভার্সিটি পরীক্ষাগুলো কি করবে? ভার্সিটি পরীক্ষা কি ঘরে বসে নেবে? এই ভাইয়া পাগলামি তো করবে না। 20 ব্যাচের পরীক্ষা তো এখনো হয়নি অ্যাডমিশন। ওটাই বললাম যে 20 ব্যাচের পরীক্ষা এবার কিভাবে করে হবে তুমি দেখো। তোমার ধরো তুমি অফলাইনে পরীক্ষা দিবে, অফলাইনে পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত কি? তোমার অবভিয়াসলি টিকা দেওয়া থাকতে হবে, এবং টিকা দেওয়ার পরে তোমার মিনিমাম কিন্তু টিকাটা কাজ করতে কিন্তু 15 থেকে 16 দিন লাগে। এটা মনে হয় জানো তোমরা, তাই না? টিকাটা তো একদম সাথে সাথে কাজ করে না, 15-16 দিনের মতো লাগে কিন্তু যে টিকাটার এফেক্টটা স্টার্ট হতে। কারণ টিকা মানে অ্যাকচুয়ালি কি, ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে হচ্ছে ধরো তোমার মধ্যে ওই যে ইয়েটা আছে, কি বলে, ভাইরাসটা আছে, সেইটারই একটা, মানে সেইটার তোমার একটা আহ কি বলে, সেটার একটা পোর্শন তোমার মধ্যে দিয়েছে, যেটা হয়তো সংক্রমণ করবে না, বাট ওটা কি করবে, ওটা হচ্ছে তোমার ইয়েতে যখন যাবে, তোমার ব্লাড স্ট্রেনে যখন যাবে, তখন তোমার ব্লাড স্ট্রেন কি করবে, ওটাকে যে দেখে ওটার এগেনস্টে অ্যান্টিবডি বানায় ফেলবে। ঠিক আছে, তো পরবর্তীতে যখন তোমার ব্লাড স্ট্রেনে এরকম সেম একটা ভাইরাস আসবে, তখন ওটাকে সে মেরে ফেলবে বা সেটাকে আসলে ঢুকতে দেবে না, যখন সে বুঝবে যে এটা তোমার জন্য ক্ষতিকর। তাই না? তো ডাব্লিউবিসি গুলো প্রডিউস করে ওদিকে দিয়ে দিবে। ওকে, তো এইটা হয় অ্যাকচুয়ালি। তো এখন কথা হচ্ছে ওটা করতে আসলে সময় লাগে, তোমার এগেন্সে যে অ্যান্টিবডি যে প্রিপেয়ার হবে। মেডিকেলের পরীক্ষা তো নিয়ে নিল এর মধ্যেই। বুঝিনি। হ্যাঁ, এবার মেডিকেলের মেডিকেলের পরীক্ষা নিয়ে নিছে, ঠিক আছে, আইওটি নিয়ে নিছে। ওটা হচ্ছে করোনা কিন্তু মাঝখানে একটুখানি কম ছিল, তাই না? একটু কম ছিল কিন্তু ওই চিপাতে যেগুলা নিয়ে নিতে পারছে সেগুলা নিয়ে নিছে, যেগুলা নিতে পারেনি সেগুলো আবার মাইনকা চিপায় পড়ে গেছে। এখন আলটিমেটলি 20 ব্যাচের মধ্যে দুইটা বহুত বড় ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আগে আগে চলে যাওয়া ব্যাচ, আর একটা হচ্ছে পিছায় পড়ে যাওয়া ব্যাচ। ঠিক আছে, ওই আমাদের মতো আসলে, আমাদের সাথের ভার্সিটি গুলো সবাই তো এখন থার্ড ইয়ারে, আমরা তো সেকেন্ড ইয়ারে, তাই না? এখন ওদের হচ্ছে আমাদের মতো, আমরা হচ্ছি একটা ভার্সিটি পিছায় গেছি। ওরা একটা সার্টেইন, ধরো মেডিকেলের জন্য যারা পড়ছে তারা হয়তো আগায় গেছে, আর ভার্সিটির জন্য যারা পড়ছে তারা হয়তো পিছায় গেছে। এখন মেডিকেলের জন্য যারা, তারা যে আগায় গেছে এটারও কিছু রিজন আছে, ঠিক আছে? এখন রিজন গুলো কি কি? রিজন গুলো হচ্ছে, ধরো ইন্টার্ন ব্যাচ যদি না থাকে, একটা ইন্টার্ন ব্যাচ না থাকলে বা যে কোনো একটা সময় যদি ইন্টার্ন ব্যাচ না পায়, তাহলে কিন্তু ওটা তোমার অনেক ঝামেলা না? ইন্টার্ন ব্যাচ একটা না, ইন্টার্ন মানে কি তোমার, ধরো ইউজুয়ালি যে রোগীগুলো আসতেছে তাদের দেখতেছে, সবকিছু করতেছে, প্রেশার টেশার মেপে দিচ্ছে বা এরকম, বা ওরকম একটা ইন্টার্ন ব্যাচ আসলে নাই। তার মানে হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? একদম রেগুলার তোমার যারা ইয়ে করতেছে, অ্যাটেন্ড করতেছে তোমার পেশেন্টদের, তারা কিন্তু কমে যাচ্ছে। তো এই যে কমে যাওয়াটা, এই কমে যাওয়া সামলানোর জন্য আসলে তোমার মেডিকেলের পরীক্ষাগুলো নিয়ে নেয়া। আর আলটিমেটলি যারা মেডিকেলের পরীক্ষা দিবে তারা হচ্ছে স্বাস্থ্যকর্মী, বা একটা দিন না একটা দিন এই লাইনে যাইতে হবে, ঠিক আছে? দে ওয়ার্ক উইথ মোর ভাইরাসেস। সো এই জন্য এইগুলো হচ্ছে কিছু বেসিক ইস্যু, যদিও খুবই পাকাপোক্ত কোনো কিছু না, ওটা হচ্ছে চিপাতে একটুখানি কমে গেছে, ওই জন্য পরীক্ষাগুলো নিয়ে নিতে পারছে, এটা হচ্ছে আসলে বাস্তব কথা। এই আর কি। যাই হোক, মেইন জিনিস হচ্ছে তোমরা সময় পাচ্ছ, বাট সময়ের মধ্যে কি করবা সেটা যদি একটুখানি দিক নির্দেশনা পাইতা তাহলে হয়তো ভালো হইতো আরো, তাই না? তোমার যদি ফুল সিলেবাস থাকে তাহলে একটুখানি জোর তলে পড়তা, যদি হাফ সিলেবাস থাকে তাহলে আর একটু ধীর গতিতে পড়তা। ঠিক আছে, সো কতটুকু সিলেবাস অ্যাটলিস্ট ওটা বলে দিলেও তোমরা আসলে আগাইতে পারো ভালো মতো। ওটাও তো বলে না, কি আর করার আছে বলো? আচ্ছা, আমরা পরের ম্যাথে চলে যাই, এগুলা নিয়ে আসলে কথা বলেও কোনো লাভ নেই, দিন শেষে যা হওয়ার সেটাই হবে। ওকে, তো এখন দেখো তোমাকে বলেছে যে এই ম্যাথের মধ্যে দেখাও যে lx প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়াল টু 0 সরল রেখাটি এই বৃত্তের একটা স্পর্শক হবে যদি ln সমান সমান am স্কোয়ার হয়। অর্থাৎ এইটা কি,
একটা শর্ত। এটা হচ্ছে একটা, আরে আমার লেখা তো বাজে কেন, এটা হচ্ছে একটা শর্ত, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো কিছু মানে একটা রেখাকে অন্য কোনো কিছু স্পর্শ করার শর্ত কি? আমি এটা দ্বারা বুঝাবো না, আমি তোমাদের এটা বুঝাবো হচ্ছে একটা বৃত্ত দ্বারা, ঠিক আছে? একটা বৃত্ত দ্বারা বুঝাই, তাহলে হয়তো তোমাদের জন্য জিনিসটা বুঝতে একটুখানি সুবিধা হবে, ঠিক আছে? দেখো, অ্যাজিউম তোমার কাছে একটা বৃত্ত আছে, সো এই বৃত্তটাকে তুমি তিনটা রেখা যদি তুমি অঙ্কন করো, একটা হচ্ছে এই রেখাটা, একটা হচ্ছে এই রেখাটা, আরেকটা হচ্ছে এই রেখাটা। এখন এই তিনটা রেখা দেখে তোমার তিন ভাবে করে তোমার ডিফাইন করতে মন চাচ্ছে। একটা হচ্ছে এই যে প্রথমে যে রেখাটা টানলাম সেটা আসলে কি করেছে বলতো? এটা তোমার বৃত্তটাকে ছেদ করে গেছে, বৃত্তের ছেদকারী রেখা, বৃত্তকে ছেদকারী রেখা, ঠিক আছে? যেটা আসলে কি করে বলতো, যে কোনো বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করে যাচ্ছে, বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে যাচ্ছে। এইটুকু কি বুঝছো? আচ্ছা, জি আর ভাইয়া। উপরেরটা হচ্ছে রোহিঙ্গা, ওটা তোমার কোনো বিন্দুতে ছেদ করে নেই, ঠিক আছে? ওটা হচ্ছে ছেদ করে নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাঝখানের যেটা, সেটাও আসলে বৃত্তকে ছেদ করেছে, বাট কয়টা পয়েন্টে? এটা একটা। বৃত্তকে ছেদ করেছে বাট একটা পয়েন্টে, বৃত্তকে ছেদ করেছে একটি বিন্দুতে। এবং এই যে একটা বিন্দুতে যখন ইয়ে করে, এটাকে আমরা আসলে কি বলি? এটাকে আমরা বলি স্পর্শ করেছে বা স্পর্শক বলি, তাই না? সেইগুলোকে আমরা স্পর্শক বলছি। হোপফুলি বুঝতে পেরেছো? ঠিক আছে, একদম ক্লিয়ার। এখন এই যে একটা বিন্দুতে ছেদ, আমরা যখন জিনিসটাকে স্পর্শক না ভেবে ছেদক ভাবছি, ছেদক ভাবার সময় যখন একটা বিন্দু দুটো বিন্দু এভাবে করে বলছি, এটার পাশাপাশি তখন আমাদের আসলে চলে যেতে মন চায় তোমার ইয়ের কাছে, কি বলে, একটা দ্বিঘাত সমীকরণের কাছে। কারণ আমরা যেহেতু জানি যে বৃত্ত একটা দ্বিঘাত সমীকরণ, তো আমার দ্বিঘাত সমীকরণের কাছে যেতে মন চায়। যে দ্বিঘাত সমীকরণ একটা জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটার আসলে কি হয় বলতো? এই দ্বিঘাত সমীকরণটার সলিউশনের উপরে আসলে সবকিছু ডিপেন্ড করে, এটার ভ্যালু কি কি হবে। সো এটার সলিউশন গুলো ডিপেন্ড করে আসলে তার ডিটারমিনেন্টের উপরে। ডিটারমিনেন্ট যখন 0 হয়, তখন তার কি হয় বলতো? অসমান দুটা ছেদক থাকে, অর্থাৎ দুটা সমান ছেদক মানে কি, আসলে ছেদক কয়টা? একটা বিন্দুতে ছেদ করে, বুঝতে পারছো? তারপরে ওটা বাস্তব টাস্তব বলতে পারো, ওটা বাস্তব বলতে পারো, বাস্তব সমান এভাবে করে বলে আর কি। ডি যখন গ্রেটার দেন 0 হয়, তখন আসলে কি দুটো অসমান বিন্দুতে ছেদ করে, তার মানে আসলে দুইটি ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করতেছে, এবং বাস্তব অমূল বাস্তব হবে, এটা তুমি বলতে পারো। আর ডি যখন লেস দেন 0 হয়, তখন কি হবে? তখন কোনো বিন্দুতে ছেদ করে না। এইটুকু তো বুঝো, বা এটার সলিউশন হয় না আসলে, এটা কি বুঝো? জি ভাই। এখন এটার সাথে যদি আমরা রিলেট করি, কারণ এটা তো বৃত্তর ক্ষেত্রে, তো বৃত্তর ক্ষেত্রে দেখো, তাহলে এই যে ছেদকারী রেখা, এটা কয় পয়েন্টে ছেদ করতেছে? দুইটা। সো অবভিয়াসলি এটা ডিটারমিনেন্ট, এটাকে যদি তোমাকে বের করতে বলে যে দুটো বিন্দুতে ছেদ করা, তোমার কি বের করতে হবে? এটা যেহেতু একটা দ্বিঘাত ইকুয়েশন পাবা, তোমার অবভিয়াসলি ওটা ডিটারমিনেন্ট গ্রেটার দেন 0 প্রমাণ করা লাগবে। যদি কোনো কিছু স্পর্শক হয়, তাহলে কি হবে? সেটা সেটা তোমার একটা বিন্দুতে ছেদ করতেছে, অর্থাৎ দুটো সমান মূল আছে, তো ডি ইকুয়ালস টু 0 হবে। সেম, ওটা যদি প্রমাণ করতে বলে যে ছেদ করে না, তাহলে তোমার কি প্রমাণ করা লাগবে? ডি লেস দেন 0। বুঝতে পারলা? জি ভাই। সো আমাদের এই যে এই রেখাটা দেয়া আছে, এটা আসলে কি তোমার, এখানে আমরা চাচ্ছি ছেদ বিন্দুটা বের করতে। তো ছেদ বিন্দু বের করার ওয়ে কি আসলে? ছেদ বিন্দু বের করার হচ্ছে একজনের মধ্যে আরেকজনকে ঢুকাই দিবে, তাই না? একজন একটা ইকুয়েশনের মধ্যে আরেকটা ইকুয়েশনের কোন একটা পার্টে ঢুকাই দিব, এটা হচ্ছে তোমার
প্রতিস্থাপন পদ্ধতি, আর যদি তোমার অপনয়ন টপনয়ন করতে চাও করতে পারো, বাট এটা দেখো এটা কিন্তু অপনয়ন করাটা কম্পারেটিভলি টাফ। করতে পারো তোমার এক্স এর সাথে এ গুণ করে, এটার সাথে এক্স এর সাথে এ এল গুণ করে, ঠিক আছে, এরকম অনেক কিছু করতে পারো আসলে। তো ওইভাবে করে করা যায়, বাট নট আ ভায়াবল অপশন। আমরা তোমার কি বলে লিস্ট নর্মালি প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করি। তো প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করলে দেখো আমার এইটা থেকে যদি আমি কোনো কিছু নিয়ে এখানে বসাই, তাহলে কি জিনিসটা অনেক বড় এবং বিতিকিচ্ছিরি হয়ে যাবে না বলতো? ইকুয়েশন বের করা একটু টাফ হবে। সো আমরা এই জন্য কি করবো, এখান থেকে তোমার এক্স এর ইকুয়েশনটা বের করে নেবো, বা এক্স এর ভ্যালু কি হবে সেটা বের করে নিয়ে এটা তোমার একটা মাত্র ইনপুটে চলে যাচ্ছে। সেটা আরো ইজি আমার কাছে মনে হচ্ছে। তো আমরা দিব যে পরাবৃত্ত এবং এটার ছেদবিন্দু বের করা লাগবে। তো এখানে পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4x, ঠিক আছে, যেখান থেকে আমরা কি পাই, যেখান থেকে আমরা পাই হচ্ছে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার সমান বাই 4a, যেটাকে আমরা আসলে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি। এবং দ্বিতীয় যে রেখাটা আছে lx প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা আসলে x এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তাহলে হয় হচ্ছে ly স্কোয়ার বাই 4a প্লাস my প্লাস n ইজ ইকুয়াল টু 0। সো 4 এর দ্বারা যদি উভয় পক্ষকে সবাইকে গুণ করে দাও, তাহলে পাচ্ছ হচ্ছে ly স্কোয়ার প্লাস 4amy প্লাস 4an ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ এই পুরোটা হচ্ছে আসলে y এর একটা দ্বিঘাত। এই পুরোটাকে আমরা কি বলতে পারি, সরি, এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে y এর দ্বিঘাত। এটুকু বুঝতে পেরেছো? সো এই দ্বিঘাতের সলিউশন যা হবে আসলে ওটা তো তোমার অ্যাকচুয়ালি পুরোটা ডিটারমাইন না করুক, বাট একটা পয়েন্ট তো ডিটারমাইন করতেছে, তাই না? সো এইটার এটা তখন কখন স্পর্শ করবে, এটা স্পর্শ করবে, স্পর্শ করলে এই যে সলিউশনটা আমার বের হলো, তাহলে এটার ডিটারমিনেন্ট কি হবে? সলিউশন করলে ডিটারমিনেন্ট হবে এটার 0, বুঝতে পারছো? সো এটার ডিটারমিনেন্ট কি আসলে? ডিটারমিনেন্ট হচ্ছে তোমার বি স্কোয়ার মানে 4am হোল স্কোয়ার মাইনাস 4ac। সো 4 ইন্টু 4, সো 4 4 16 aln, ঠিক আছে। এটা সমান সমান কি হইতে হবে? 0 হইতে হবে। এই পর্যন্ত তুলে নাও সবাই, খুবই সহজ মেথ আসলে, কঠিন না এগুলো একটাও, জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, ওটা তো খুবই ছোট তোলা হয়ে গেছে মনে হয় সবার। তো আমরা পরের পেজে যাই। পরের পেজে গেলে দেখো এই আগের পেজের ইকুয়েশনটা এখানে লেখা আছে। তো আমাদের এখন আসলে ওই লাইনে আসা লাগবে। তো এটাকে তুমি যখন স্কোয়ার করে দিবা তখনই দেখবা তুমি ফর্ম আসলে পেয়ে গেছো। এটা তোমার a স্কোয়ার m স্কোয়ার বাই 16 aln সমান সমান 0 হয়েছে। তো আমরা যদি 16a দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই, তাহলে এই পাশে হবে am স্কোয়ার সমান সমান ln। 16a দ্বারা অতএব ln সমান সমান পাবো am স্কোয়ার। দ্যাটস ইট, দেখো ম্যাথ শেষ। ওকে, কারো কি এই কোশ্চেনে কোনো প্রবলেম আছে, বা কোনো কোশ্চেন আছে এই ইয়েটা থেকে? ওকে, তাহলে যদি কোনো প্রবলেম না থাকে আসলে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে যে ম্যাথটা আছে সেটা একটুখানি সবাই দেখি আমরা। এইটাতে তোমাকে এমন একটা হিন্ট দিয়ে দিবে, এই ম্যাথগুলোতে খেয়াল করে রাখো, যে এমন একটা হিন্ট দিবে যাতে তুমি বুঝবা যে তোমার ইকুয়েশনটা কি এই ফরম্যাটের নাকি এই ফরম্যাটের।
কোন ফরম্যাটের সেটা তুমি কোশ্চেন দেখে বুঝতে পারবা। এই যে ফরম্যাট কলটা, এই ফরম্যাট কলটা আসলে কোনটা দিচ্ছে এই টোটাল ইকুয়েশনের মধ্যে। এইটাতে আপাতত দিচ্ছে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামক হচ্ছে কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। সো একটা পরাবৃত্তর নিয়ামক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে অবভিয়াসলি নিয়ামকটা এইভাবে করে, অথবা উপরের দিকে হতে পারে, আসলে এই দুই ভাবের যে কোনো এক ভাবে হবে। তাহলে এটা আমার, এটা কোন ইয়ের ইকুয়েশন? এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 4ay এর ইকুয়েশন, যেটা ইউসুফ ঠিক বলেছে। সো তোমরা লিখতে পারো যেহেতু নিয়ামক এক্স অক্ষের যেহেতু নিয়ামক এক্স অক্ষের সমান্তরাল, তো ওই শীর্ষ যদি তোমাকে এটা বলে তাহলে কি হবে? অতএব 4 কমা কমা হবে কমা -3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তির ইকুয়েশন কি হবে? দেখো এক্স অক্ষের সমান্তরাল, সেটা হচ্ছে এক্স সামথিং, তো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান 4 এ ওয়াই মাইনাস -3 মানে ওয়াই প্লাস 3। দেখো বুঝতে পারছো নাকি সবাই? এটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে আসলে আমার এখানে টোটাল আননোন হচ্ছে একটা। এই একটা আননোনের জন্য আমাকে একটা পয়েন্ট আসলে বলে দিয়েছে, যে এই পয়েন্টটা বসালে আমরা তোমার ম্যাথ সলভ করতে পারবো। যেহেতু এটা -4 -7 গামী, তো এটা কি হবে? -4 হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু -7 প্লাস 3। এটা হচ্ছে আর স্কোয়ার, যেটা 64 দাঁড়াবে, এবং এটা দাঁড়াবে হচ্ছে 4a ইন্টু -4, তাহলে তার মানে এটা হচ্ছে -16। তাহলে এর ভ্যালু আসলে কত? -4। দেখো বুঝছো নাকি? এর ভ্যালু যদি হয় তোমার -4, তাহলে তোমার আসলে ইয়ের ইকুয়েশন কি, পরাবৃত্তির ইকুয়েশন কি? পরাবৃত্তির ইকুয়েশন হচ্ছে এক্স -4 হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু -4 মানে -16 ওয়াই প্লাস 3। দেখো বুঝেছো নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে তারপরের ম্যাথগুলো আমরা করি। তারপরের ম্যাথগুলো হচ্ছে মোটামুটি সেম টাইপের, জাস্ট তোমাকে আগে ডাটা বলে দিয়েছিল, একটা বিন্দু বলে দিয়েছে, এখন দেখবা বিভিন্ন ডাটা দেয়া আছে, ঠিক আছে? এই ডাটাগুলো দিয়ে আসলে বের করতে পারবা। যেমন এখানে তোমাকে আসলে কি বলে দিছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু তোমাকে বলেই দিছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি কি জানো? 4 না? 4 সমান সমান 4। এইটাতে সবাই একটা ভুল করবে, সেটা হচ্ছে, ভুলটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 4 না? জি ভাইয়া। সো এখানে সবাই একটা ভুল করবে, সেটা হচ্ছে এ সমান সমান ভাববে যে এটা তো মডুলাস, তাহলে 1ই হবে। বাট মডুলাস যখন তুমি উঠাবা তখন এই পাশে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে। তাহলে এ সমান সমান +-1, কারণ তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে, যেটা তোমার অক্ষটি হয়তো তো এই পাশে হইতে পারে, এই পাশে হইতে পারে, যে কোনো এই পাশে হইতে পারে, এই পাশে হইতে পারে। ঠিক আছে? তো এর ভ্যালু তোমার এইদিকে হবে না, ওকে ওইদিকে হবে, এটা তুমি কিন্তু জানো না। তো যাই হোক, ওটা আমাদের ইয়ে হবে, আহ +-1 হবে। তো আপাতত তোমার ওই শীর্ষ বিশিষ্ট ইকুয়েশন, আচ্ছা প্রথমে আসলে লিখে নিতে পারো যে যেহেতু উপকেন্দ্রিক দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এত, তার মানে দেয়া আছে, এটা তুমি এভাবে করে লিখে নিবা। আমি লিখে দিচ্ছি না, ঠিক আছে? লম্বের দৈর্ঘ্য 4a সমান সমান 4, তাহলে এ সমান সমান হবে +-1, তাই না?
এটুকু কি বুঝা যায়? এটুকু তো কারো সমস্যা থাকার কথা না। তারপরে হচ্ছে আমাদের জাস্ট শীর্ষ বিশিষ্ট ইকুয়েশন বের করা লাগবে। এটা এক্স অক্ষের সমান্তরাল, তো এটা হবে এক্স মাইনাস শীর্ষ প্রথমটা কি 4, তো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 3। সো এটা থেকে তুমি আসলে বের করে নিতে পারো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 3। তো এভাবে করে আসলে শেষ হয়ে যায়। এগুলা আহামরি কঠিন কোনো প্রবলেম না, জাস্ট ভাইয়া প্লাসেরটা কেন নিলাম? 4 এর আগে তো মাইনাসের একটা সূত্র ছিল। 4 এর আগে, আচ্ছা প্লাস, এটা আচ্ছা আলটিমেটলি তো আমি প্লাস মাইনাস দুইটাই নিয়েছি না। কথা হচ্ছে তোমার এর ভ্যালুটাই তো তোমাকে প্লাস মাইনাস দিবে। আপাতত তো আমি এর ভ্যালুটাকে আননোন ধরে নিচ্ছি না, আমি আননোন ধরছি কাকে? এর ভ্যালুটা। এখন তুমি যদি এটাকে মাইনাসে ধরতা তাহলে আলটিমেটলি দেখতা, ধরো এটা এই ম্যাথের ক্ষেত্রে না, আসলে এই মেথডে তোমার এর ভ্যালু আগে বের করে নিচ্ছ। তো আপাতত যদি এই ম্যাথের মধ্যে তুমি এর ভ্যালু দেখতা, যেখানে যদি তুমি মাইনাসে ধরতা তাহলে দেখতা মাইনাসের ভ্যালুটা এর ভ্যালুটা তোমার আসলে উল্টাটা আসতো। -4 এর জায়গায় এর ভ্যালু 4 আসতো। তো 4 আসা যেই কথা, মাইনাসের ক্ষেত্রে ওটা আসা সেই কথাই না। এখন আমরা যেহেতু জানি না যে তোমার ওটা কি আপার দিকে কার্ভ নাকি কার্ভটা হচ্ছে ডাউন দিকে কার্ভ, সো এটা যেহেতু জানি না এই জন্য হয়তো ঝামেলা হচ্ছে, বুঝছো ভাই? এই জন্য তুমি ডিক্লেয়ার করতে পারতেছো না যে এটা মাইনাস এই হবে, বাট আলটিমেটলি রেজাল্টটা কিন্তু সেমই থাকছে, তাই না? যদি তোমাকে আলটিমেটলি রেজাল্ট কিন্তু তোমার সেমই থাকতেছে, তাই না? বুঝছো? জি তুমি ভাইয়া। যদি এখানে মাইনাস দাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি, আর কোনো কিছু হবে না, এই আর কি। আর এখানে মাইনাস দিলে প্লাস মাইনাসের জায়গায় তো মাইনাস প্লাস হবে, বাট আলটিমেটলি ভ্যালু সেম। ওকে, দেন তাহলে আমরা পরের শুরু করি। পরেরটা তোমরা একটু করে ফেলো, ঠিক আছে? এটা আর করে দিব না, এগুলো তো অনেকগুলো করে দিলাম আসলে, এটা আর করে দিচ্ছি না, করো তোমরা। আচ্ছা, আমি পল কোশ্চেনও লঞ্চ করে দিই। ওকে, সো পরাবৃত্তির ইকুয়েশন বলে দিয়েছে, ভালো কথা। যা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সমান্তরাল, তো এটার ইকুয়েশন আমরা কি জানি? ওটার ইকুয়েশন আমরা জানি হচ্ছে তোমার ওয়াই মাইনাস সরি 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 এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এটাই তো। এখন এই জায়গাতে আবার তোমাকে একটা খেল আছে, ঠিক আছে? আচ্ছা না, সরি, খেলা নাই, তুমি একবারে ডিরেক্ট এর ভ্যালু বের করতেছো, কারণ 0,2 এই জায়গায় আমি ভাবছি যে উপকেন্দ্রের ভ্যালু হয়তো দেয়া আছে বা কোনো একটা ভ্যালু হয়তো দেয়া আছে, বাট দেয়া নেই। ওকে, যেহেতু কোনো ভ্যালু দেয়া নেই, তো আমরা কি করতে পারি বলতো? আমরা তোমার এই যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোকে বসাই দিব। একবার হচ্ছে 0,2 গামী, তো 0,2 যখন বসাবো তখন কি হবে? এটা 0, তো এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস আলফা হোল স্কোয়ার, দ্যাট অ্যাপারেন্টলি মিনস আলফা স্কোয়ার সমান সমান 4a ইন্টু 0 মাইনাস, সরি 2 মাইনাস বিটা, এরকম কিছু একটা আসতেছে না? হ্যাঁ, তাহলে এটা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে না? জি ভাইয়া। কোথায় গেল এটা শীর্ষ বিন্দু? ও আচ্ছা, দাঁড়াও তো, যার অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, ও সরি, অক্ষ এক্স অক্ষ,
বললাম না ঘুম ধরছে, ঘুম ধরলে সবকিছুই উল্টা। আচ্ছা দেখো এই জায়গাতে বেশ কিছু ডিসিশন তাহলে হয়ে যাচ্ছে আসলে। উম দেখাই এই জায়গাতে আমি কোশ্চেনও খেয়াল করি না ঠিক মতো, এটা সমান্তরাল দেখে এটা করে দিছি। দেখো অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ আমার যে মেইন বেসটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, নিয়ামক হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো তাহলে আমার পরাবৃত্তগুলো দেখতে কি এরকম এরকম ইয়ের হবে না? ভালো কথা। এরপরে দেখো তোমাকে বলে দিয়েছে শীর্ষবিন্দু এটার ওয়াই অক্ষের উপর অবস্থিত। শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত বলা মানে কি? ওটার ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের এক্স এর ভ্যালু কত? ওয়াই অক্ষের উপরে এক্স এর ভ্যালু কত? 0 শূন্য। তো শীর্ষবিন্দু হচ্ছে তাহলে শূন্য, মানে এক্স এর ভ্যালু হচ্ছে শূন্য আসলে। তাহলে আমরা বলতে পারি আচ্ছা এই ম্যাথগুলোতে তোমরা যখন একবার ডিসিশন নিয়ে নিলে তারপর একটুখানি চিত্র এঁকে দিও। আমার একবার কোনো এককালে 1 নাম্বার কেটে দিছিল। এখন কথা হচ্ছে যেভাবে করে করো না কেন চিত্র আঁকাটা হচ্ছে, যদি কোনো রিটেন এক্সাম দাও বা কোনো কিছু দাও, চিত্র আঁকাতে আসলে তোমার খুব বেশি সময় যাবে না বলে মনে হয়। জাস্ট রাফ একটা চিত্র এঁকে দিবা, ঠিক আছে? তো এই যে এটা, তো এটা বলে এটাকে তুমি ধরো এক্স অক্ষ, তো এটা এক্স অক্ষ, আর আচ্ছা ওটা তো ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, তো আমি ধরে নিচ্ছি যে এরকম হচ্ছে চিত্রটা। সরি সরি, এই যে এরকম হবে চিত্রটা, ঠিক আছে? তো এরকম খুব রাফ একটা চিত্র তুমি আঁকবা। তো এইটা হচ্ছে, এইটাকে তুমি একটা নাম দিতে পারো, সেটা হচ্ছে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে 0, বিটা। 0, বিটা ধরলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই আই গেস। তো এটা যখন একবার ধরলাম তো দেখো এখন তাহলে আমার ইকুয়েশন গুলা কি, একদম মোটামুটি সহজ না? আমার ইকুয়েশন এখন কি আসবে? তোমার এটা হচ্ছে, এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু এক্স, তাই না? তো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এখন তুমি এই জায়গাতে বারবার ইকুয়েশন গুলা বসায় দিবা, তাহলে দেখবা তোমার খেলা শেষ। সরি, বিন্দুগুলা বসায় দিবা। একবার 0,2 বসাবো, 0,2 বসালে ওইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস, ওয়াই এর ভ্যালু তো 2, 2 মাইনাস বিটা ভাইয়া হোল। বলেন ভাই। ভাইয়া 0, বিটা এটার মানে যে প্লাসের সূত্রটা কিভাবে দিচ্ছেন এটা বুঝতেছি না। মানে এখানে তো y - β² ইকুয়াল -4ax এরকমও তো একটা সূত্র ছিল। হ্যাঁ ওটা তো, ওটা বের করবো না। বিটা সমান সমান, আচ্ছা তুমি বলতেছো যে মাইনাস দিয়ে সূত্র ছিল। আচ্ছা তুমি এখন কথা হচ্ছে ওটাকে পরে জেনারেট করতেছি, কেন মাইনাস ধরছি না। আসলে তুমি যখন কোনো একটা ইকুয়েশন সলভ করো তখন ধরো তুমি জানো দুইটা ভ্যালু হবে, ঠিক আছে? বাট ধরো একটা সলিউশন হচ্ছে, ধরো তোমার এরকম একটা ইকুয়েশন যে এক্স স্কোয়ার সমান সমান 4, আর এক্স স্কোয়ার সমান সমান 4, আর ওইদিকে ধরো তোমার এক্স বের করবা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2 থেকে, ঠিক আছে? এটা থেকে তুমি ধরো বের করবা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা। এখন তুমি তো জানো যে এই ইকুয়েশনে এক্স এর কয়টা সলিউশন? দুটো সলিউশন। এখন তুমি কি একটা এক্স ধরে করো, আরেকবার কি মাইনাস এক্স ধরে করো, নাকি তুমি এক্স থেকে ভ্যালুটা দুইটা বের করার ট্রাই করো? এক্স থেকে দুইটা ভ্যালু বের করব। তুমি এক্স থেকে দুটো ভ্যালু বের করার ট্রাই করো, ঠিক আছে? তো আমরা এই যে এর ভ্যালুটাকে দুটো ভ্যালু বের করার ট্রাই করব, যাতে ওটা তোমার কি বলে অ্যালাইন করা যায়, ঠিক আছে? এখান থেকে দুটো ভ্যালু আসলে বের করার ট্রাই করা লাগবে আমাদের। তো এর ভ্যালু যদি দুটো বের হয় তাহলে আমরা বুঝতেছি যে একটা তোমার একমুখী হবে আর একটা তোমার আরেকমুখী হবে। বাট যদি তোমার না বের হয় দুমুখী, তাহলে কি এটা সলিউশনে তো তোমার মাইনাস নেই। তুমি জোর করে মাইনাস কেমনে করে ধরবা? তুমি মাইনাস ধরে যদি আরেকবার সলভ করো দেখবা উল্টা ভ্যালু আসতেছে। দ্যাটস ইট, আর কোনো কিছু না। হোপফুলি বুঝাইতে পারছি কম বেশি করে এখন। বুঝছি ভাইয়া। হ্যাঁ, ওকে। আমরা ইউজুয়ালি দুটো সলিউশন ধরে করি না, যে ইয়ে করে ইকুয়েশন, কারণ জেনারেল ইকুয়েশন তো তোমার প্রথম একটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা। এই জন্য যদি একই সাথে ইকুয়েশনের মধ্যে হইতো তাহলে হয়তো দুইটা করে দিতাম, বাট যেহেতু এটা অথবা 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 দিয়ে করে, ওই জন্য আমরা আলাদা আলাদা করে দিচ্ছি। ওকে, সো এটা সমান সমান দেখো তোমার 4 ইন্টু কি হবে a ইন্টু 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি বলো? এখান থেকে ওটা তো 0, সো বিটা সমান সমান কি পাচ্ছি? 2 পাচ্ছি, কিন্তু প্লাস মাইনাস 2 হবে না, কারণ হোল স্কোয়ার ওটা প্লাস মাইনাস 0 হতো। তারপরে এটা তোমার
প্লাস মাইনাস জিরো তো আসলে কি বলে তোমার কোনো সিগনিফিকেন্স ক্যারি করছে না, এই জন্য তোমার এটা হবে বিটা সমান সমান 2। বুঝাইতে পারছি? ওকে, যাই হোক, এটা তো খুবই সহজ ম্যাথ। তো বিটা সমান সমান 2, তারপর আমার এ এর ভ্যালু বের করা লাগবে, যেটা কিনা আমরা তোমার আবার এটা যখন বসাবো তখন পাবো। তো এ এর ভ্যালু বসানোর জন্য আমরা 1,0 বসায় দিব। তো 1,0 যখন বসাবো তখন আমরা কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে বিটা স্কোয়ার সমান সমান 0 মাইনাস বিটা স্কোয়ার। আচ্ছা, কত বসাইছি? 1,0। ভাইয়া 2 কেমনে আসলো? 2 মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে 2 মাইনাস বিটা সমান সমান কি হবে? 0। তাহলে বিটা সমান সমান কি হবে? 2 না? আমি কি ভুলভাল বলতেছি নাকি? কাহিনী কি? কোশ্চেন দেখে 2 বলা যেত না? কোশ্চেন দেখে 2 বুঝি নাই। 0 2 দিয়ে যায় তাহলে 0,2 দিয়ে গেলে তুমি বিটার ভ্যালু যে 2 হবে সেটা তো ডিরেক্ট তুমি বলতে পারবা না, কারণ এটা যদি এটা তোমাকে শীর্ষ বা কোনো কিছু তো বলে দেয়নি, তাই না? এটা তো আর তোমাকে শীর্ষ বলে দেয়নি, ঠিক আছে? ওয়াই মানে অক্ষ দিয়ে যায়, ওয়াই অক্ষ দিয়ে যায়, এটা তো বলে দিয়েছে। তোমাকে শীর্ষ হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত বলে দিছে, বাট লাইক ইন সাম সেন্সেস তুমি বলতে পারো, আবার এটা হচ্ছে শীর্ষ স্পর্শক টাইপ বলতে পারো, বাট জিনিসটা হচ্ছে তোমাকে ডিরেক্টলি এটা বলে দেয় নাই যে এটাই হচ্ছে তোমার শীর্ষ, নাকি শীর্ষবিন্দু। এবং এটা কি তোমাকে কি বলছে? এটা তো এটা হচ্ছে এবং যা, এটা কিন্তু তোমার পরাবৃত্তের কথা বলছে, শীর্ষের কথা বলে নাই কিন্তু। বুঝছো? তোমরা কি এটা কি ভাবতেছো যে এটা শীর্ষবিন্দু? জি না ভাই, ভাইয়া এটাই ঠিক তো। আছে। না, এটা হচ্ছে পরাবৃত্তটা কিন্তু 0,2 এবং 0,2 এবং 1,0 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? পরাবৃত্তটা। ওকে, সো এটা তাহলে এটা গেল। তারপরে বিটা স্কোয়ার সমান সমান দেখো 1,0 যখন আমরা বসাচ্ছি, বিটা স্কোয়ার সমান সমান হবে তোমার 4a, ঠিক আছে? তো এখান থেকে বিটা স্কোয়ারের ভ্যালু আসলে আমরা কত জানি বলো তো? বিটা স্কোয়ারের ভ্যালু আমরা জানি 4। সো 4 সমান সমান হবে তোমার 4a। তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন কি পাচ্ছি? a সমান সমান হচ্ছে 1। এর ভ্যালু দাঁড়ালো 1 এবং বিটার ভ্যালু দাঁড়ালো তোমার 2, ঠিক আছে? সো এটা যখন হচ্ছে তখন আমরা ফাইনালি বলতে পারি যে a সমান সমান 1, বিটা সমান সমান 2। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? y মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান 4x। ওটাকে তুমি যদি সুন্দর মতো ভদ্র মতো করে ভাঙায় দাও তাহলে হবে y স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 4x। তারপরে সবাইকে যদি একসাথে লেখো তাহলে তো শেষ, সুন্দর মতো হয়ে গেল y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। বুঝতে পারলা? ভাইয়া ওকে, সো এটা আসলে আমরা এইভাবে করে সলিউশন করতে পারি আসলে। তো যাই হোক, এই ম্যাথ গেল। তারপরে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী ম্যাথে গেলে পরবর্তী ম্যাথে আমরা দেখছি যে পরবর্তী ম্যাথে বলেছে যে 2,5 বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। 2,5 বিন্দুগামী একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা হচ্ছে y অক্ষের সমান্তরাল। অর্থাৎ এটা কি? এইটা হচ্ছে অক্ষরেখা, তার মানে তোমার নিয়ামক হচ্ছে এইটা, তার মানে এইটার রেসপেক্টে তোমার এভাবে করে ঘুরতেছে। তার মানে এটা হচ্ছে আসলে এক্স স্কোয়ার সমান সমান 4ay ওই ফরম্যাটে আছে। এরপরে দেখো তোমাকে শীর্ষবিন্দু কোন বিন্দুতে অবস্থিত সেটা কিন্তু বলেই দিয়েছে, তো এটা কি আরো সহজ না? তোমার এইটা শীর্ষবিন্দু বলে দিয়েছে, 2,5 বিন্দুগামী বলে দিয়েছে। তো আমরা কি করব? এটা হচ্ছে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু এ ইন্টু ওয়াই মাইনাস 2 এই ফরম্যাটে। তো এটাকে আমরা একটুখানি গুছাই লিখলে বলতে পারি এক্স স্কোয়ার সমান সমান 4a ইন্টু ওয়াই মাইনাস 2 ফরম্যাটে আছে। তো এখানে যদি তারপরে 2,5 বসিয়ে দেই তাহলেই তো আমার খেলা শেষ। 4 সমান সমান 4a ইন্টু 5 মাইনাস 2 তে কত? 3 হয়। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 4 সমান সমান 12a। তাহলে a সমান সমান পাচ্ছি 1/3। তাহলে ফাইনালি আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে
এক্স স্কোয়ার সমান সমান 4/3 y মাইনাস 2। সো 3x স্কোয়ার সমান সমান 4y মাইনাস 8। তো বলতে পারি 3x স্কোয়ার মাইনাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন। সবাই কি বুঝতে পারলাম? সহজ সহজ মানে জি ভাইয়া। এইগুলো জাস্ট হচ্ছে, এইগুলো হচ্ছে তোমার কোনটা কোন অক্ষ ওটা যদি বুঝে একবার ইকুয়েশনটা ফেলতে পারো তাহলে তোমার ম্যাথটা শেষ। এই ভাইয়া জায়গাতে বলেন ভাই। ভাইয়া এই যে যদি নিয়ামক y অক্ষের সমান্তরাল হয় এবং দুইটাই প্লাস বিন্দুগামী হয় সেক্ষেত্রে ইকুয়েশন কি হবে? বুঝি নাই, নিয়ামক যদি y অক্ষের সমান্তরাল হয় এবং দুইটাই পজিটিভ বিন্দুগামী হয় তখন আহ, তাহলে কি হবে বলতে, তাহলে কি হবে তখন মানে ওই যে শীর্ষবিন্দু দিয়ে যে সমীকরণটা হবে ওখানে কি y স্কয়ার মাইনাস ইকুয়াল মাইনাস 4ax হবে নাকি সব ক্ষেত্রেই মানে আমরা প্লাসেরটাই ধরে প্লাস নিব ধরে পরে করব। a এর মান? হ্যাঁ প্লাস ধরে করব, তারপরে দেখবা তোমার ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে এর ভ্যালুটা। ঠিক আছে, এই যদি নেগেটিভ দিকে থাকে ওটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমার চিন্তা করা লাগবে না। বুঝতে পারছো? তো ভাই ধর এখানে দেখবো যে y স্কয়ার দিয়ে করব নাকি x স্কয়ার দিয়ে দেখবো এটা দেখবো খালি? ইয়া শুধু সেটা দেখবা যে ওয়াই স্কোয়ার দিয়ে করতেছো নাকি তুমি এক্স স্কোয়ার দিয়ে করতে হচ্ছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, সো দ্যাটস ইট। আমার মনে হয় যে এগুলা ম্যাথ তোমরা পারবা। এখন আমরা তোমার আসলে উপবৃত্তের ক্ষেত্রে যে সূত্র, আচ্ছা লেখচিত্র দিয়ে তো জানোই। তারপরে হচ্ছে উপবৃত্ত কি। আচ্ছা উপবৃত্ত হচ্ছে আসলে কি একটা আহ কাইন্ড অফ তোমার বৃত্তের মতো একটা পার্ট, যেটার তোমার বৃত্তের ক্ষেত্রে কি চারপাশে সব দিকে সমান থাকে। ঠিক আছে, তার মানে কেন্দ্র থেকে এটাও সমান থাকে, এটাও সমান থাকে, এটাও সমান থাকে, এটাও সমান থাকে। আমরা আর বলে দিই, এগুলোকে ব্যাসার্ধ বলে দিই, তাই না? এগুলোকে ব্যাসার্ধ বলি। বাট উপবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটার সব দিকে তোমার সমান থাকে না, দুইটা মেজর এক্সিস থাকে। ঠিক আছে, দুইটা এক্সিস থাকে আসলে। দুইটা এক্সিসের সাপেক্ষে তুমি একটা কি বলে উপবৃত্তকে ফর্ম করতে পারো। তো তার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে মেজর এক্সিস, একটাকে বলি হচ্ছে মাইনর এক্সিস। ঠিক আছে, ইউজুয়ালি মেজর এক্সিসটা তোমার বড় যে এক্সিসটা ওটাকে আমরা ধরো এভাবে করেই বলি যে বড় এক্সিসটাকে আমরা তোমার আসলে মেজর এক্সিস বলে নিচ্ছি এবং ছোট এক্সিসটাকে আমরা মাইনর এক্সিস বলে নিচ্ছি। ঠিক আছে, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ এভাবে করে বলে। ইউজুয়ালি আমাদের উপবৃত্তের জেনারেল ইকুয়েশন হয় তোমার এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। সেটা তোমরা জানো, তোমরা প্রথমে লেখো যে উপবৃত্তের জেনারেল ইকুয়েশন এইটা সবাই জানো। কারো তোমাদের তো আলটিমেটলি তোলা লাগছে না, যদি কারো মনে হয় যে তোলা লাগবে তাহলে তুলতে পারো। আচ্ছা, এখন তোমার ইউজুয়ালি আমরা এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলো সেইগুলোকে এ ধরে নিই। ঠিক আছে, এক্স অক্ষের ক্যালকুলেশন গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা আসলে এ ধরে নিই। তো এক্স বরাবর যেগুলো হিসাব নিকাশ সেগুলোকে আমরা কি দ্বারা ক্যালকুলেশন করি? এ দ্বারা। আর ওয়াই অক্ষ বরাবর যে তোমার অক্ষটা ওইগুলোকে আমরা ক্যালকুলেশন করি বি দ্বারা সবসময়। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখা লাগবে। দেন উইথ দ্যাট বিং সেইড, তাহলে আমাদের খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের দুটো এক্সিস, এক এক্সিস বরাবর তাহলে আমার ইয়ে হচ্ছে কি ওই যে ব্যাসার্ধ বলতে পারো। একটা এক্সিস বরাবর ব্যাসার্ধ হচ্ছে এ, আর একটা এক্সিস বরাবর ব্যাসার্ধ কত হচ্ছে? বি। তাহলে ওইগুলোকে দিয়ে আমার এটা হচ্ছে আবার বি, এটা হচ্ছে আমার এ। এইগুলোকে দিয়ে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটাই হচ্ছে ইকুয়েশন যে গঠন করেছো ওটা দ্বারা যে সঞ্চার পদগুলো তুমি পাচ্ছ সেটাকে আমরা কি বলতে পারছি বলো? সেটাকে আমরা বলতে পারছি হচ্ছে আহ একটা উপবৃত্ত। বুঝতে পারছো? সো উপবৃত্ত ইজ আ কাইন্ড অফ বৃত্ত উইথ ডিফারেন্ট কি বলে তোমার ব্যাসার্ধ, ডিফারেন্ট রেডিয়াস। ওকে, তো এই গেল আসলে উপবৃত্তের মেইন কাহিনী। এইগুলা খুবই বেসিক স্টাফ। এখন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কার থেকে কার মাঝখানে থাকে? 0 থেকে 1 এর মাঝখানে থাকে। ঠিক আছে, মাঝখানে থাকে, দুইটা কিন্তু ওপেন ব্রেকেট হয়। সো দুটো ওপেন ব্রেকেট, এটা তোমার মাথায় রাখা লাগবে। এখানে তোমার সংজ্ঞা টঙ্গা সবকিছু দেয়া আছে। তুমি বৃহৎ অক্ষ কোনটা, ক্ষুদ্রাক্ষ কোনটা, ঠিক আছে, এইগুলো তুমি অলরেডি জানো। আর বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যেই পয়েন্টটাতে ছেদ করে সেটাকে আমরা কি বলি? শীর্ষ, সরি কেন্দ্র বলি। সেটাকে আমরা কি বলি? কেন্দ্র বলি। বুঝতে পারছো? আর বৃহদাক্ষের যে প্রান্তবিন্দুগুলো থাকে, বৃহদাক্ষের যে প্রান্তবিন্দুগুলো অক্ষরেখাকে ছেদ করে সেটাকে আমরা বলি হচ্ছে
তোমার শীর্ষ, ঠিক আছে? তো এখানে ধরো দুইটা শীর্ষ আছে, তো অক্ষরেখাকে যে বিন্দুগুলোতে ছেদ করে সেটাকে আমরা বলি শীর্ষ। সো দ্যাটস ইট। এইগুলা হচ্ছে আমার আপাতত স্টাফ। আমার অক্ষরেখা হচ্ছে বৃহদাক্ষের অক্ষরটাকে আমরা ইউজুয়ালি অক্ষরেখা বলতেছি। তো যাই হোক, সবকিছু তো বুঝতেছো। তো এটা গেল নর্মালি তোমার উপবৃত্তের বেসিক স্টাফ। তোমরা যদি কেউ এটা রিডিং পড়তে চাও আসলে এটাকে পজ করে পরবর্তীতে ভিডিওতে রিডিং পড়তে পারো, অথবা তোমাদের তো আমি স্লাইড দিয়ে দিব, স্লাইড গুলো থেকেও রিডিং পড়ে নিতে পারো। অন ইউয়াল পড়া লাগলে পড়বা। এখন আমাদের মেইনলি জানা লাগবে হচ্ছে একটা উপবৃত্তের বিভিন্ন পার্ট এবং কোনটা কি সেটা, ঠিক আছে? এই স্লাইডটা থেকে আমরা বিভিন্ন পার্ট গুলো সম্পর্কে জানবো। ইনিশিয়ালি সবার প্রথমে আমি যদি কোনো পার্ট তোমাদেরকে বলতে চাই, সেই পার্টটা অবভিয়াসলি হবে এটার কেন্দ্রটা। এই যে মাঝখানে যে সিটা অথবা এই যে মাঝখানে দুটা অক্ষরেখার ছেদ বিন্দু, এটাকে আমরা কি বলছি? কেন্দ্র, ঠিক আছে? এরপরে বৃহদাক্ষটাকে, এই যে বৃহদাক্ষটা যে বলতেছি, এটাকে আমরা বলছি বৃহদাক্ষ, তাই না? এটা যেহেতু বড়, তুমি দেখতে পারতেছো চোখের দেখাতে এ বি এর চেয়ে বড়, তো এটাকে আমরা বলছি বৃহদাক্ষ। তো ইউজুয়ালি বৃহদাক্ষ এবং আহ উপবৃত্তটার যে ছেদ বিন্দুগুলো বলতে পারো, বা বৃহদাক্ষের যে প্রান্ত বিন্দুগুলো বলতে পারো, এগুলোকে আমরা কি বলছি? শীর্ষ। তো এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে একটা শীর্ষ। দেখো আগে কিন্তু একটা করে শীর্ষ ছিল পরাবৃত্তে, বাট উপবৃত্তের কয়টা শীর্ষ? দুইটো শীর্ষ, ঠিক আছে? তো এটা হচ্ছে দুটো শীর্ষ। ওকে, খুব ভালো কথা। এরপরে এইটুকু কি বুঝছো? দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এই যে বি, যেটা এই যে বরাবর যে রেখাটা, এটাকে আমরা বলি আসলে ক্ষুদ্রাক্ষ, তার মানে ক্ষুদ্র অক্ষ বা ক্ষুদ্রাক্ষ, এটাকে ক্ষুদ্রাক্ষ বলছি। আচ্ছা, এরপরে থিংস গেট ইন্টারেস্টিং টু আ পয়েন্ট, যেটা তোমার হয়তো এখানে ওভাবে করে ব্যাখ্যা করা নেই, বাট তোমার এগুলোর বাহির দিয়ে মানে ইউজুয়ালি অক্ষ বৃহদাক্ষের সাথে লম্ব আকারে এর উভয় পার্শ্বে তোমার দুটো করে সরল রেখা থাকে, ঠিক আছে? দুটো করে সরল রেখা থাকে। আচ্ছা, আর এদিকে তোমার এটার কার্ভেচারকে ডিপেন্ড করার জন্য এই দুই পাশে দুটো পয়েন্ট থাকে, যেটা অ্যাকচুয়ালি কার্ভেচারটা ডিপেন্ড করে, যেটার কার্ভটা তোমার কি হবে, এগুলোকে আমরা কি বলি? উপকেন্দ্র, তাই না? কার্ভেচার ডিপেন্ড করে, যেটার উপরে ডিপেন্ড করে সেটাকে আমরা বলি উপকেন্দ্র। এটা তো বুঝছো? উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, দুটো উপকেন্দ্র থাকবে। এবং এই দুটোর কি বলে, অক্ষর উপর লম্বভাবে দুটো রেখা থাকে, যেখানে তোমার এই কি বলে এটা, উপবৃত্তের উপর তুমি যে কোনো পয়েন্ট যদি নাও এসপি, সেটা থেকে পি থেকে যদি এটার উপরে কোনো লম্ব আঁকো পিএম, তাহলে এদের অনুপাত তোমার সবসময় কি হবে? একটা ধ্রুব সংখ্যার সমান হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ই বা উৎকেন্দ্রিকতা, তাই না? এটা তো আগেও পড়েছি। এই সেম করে এটাকে এস প্রাইম যদি দেই, তাহলে এখান থেকে তোমার এটাকে যদি পি প্রাইম দেই, তাহলে পি প্রাইম, এটাকে যদি এম প্রাইম দেই, তাহলে সেম ভাবে করে এস প্রাইম পি প্রাইম বাই পি প্রাইম এম প্রাইম, আসলে এটা হবে ই এর সমান, ঠিক আছে? এখন তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে বলো তো, এই জায়গাতে এসপি বড় হবে নাকি পিএম বড় হবে? কে বড় হবে? পিএম। পিএম বড় হবে, কারণ পিএম এর সাথে যখন তুমি একটা ছোট, ধরো এটাকে 0.5 ধরো, ঠিক আছে? ধরো ই এর ভ্যালু যেহেতু 0 থেকে 1 এর মধ্যে হবে, আমি ধরে নিচ্ছি এর ভ্যালু 0.5। তো আমরা বলতে পারি 0.5 ইন্টু পিএম সমান সমান এসপি, অর্থাৎ এসপি হচ্ছে পিএম এর অর্ধেক, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি পিএম এর অর্ধেক হলে বড় কে? পিএম বড়, ঠিক আছে? সো এই জায়গাতে অ্যাকচুয়ালি আমার এসপি হচ্ছে কম্পারেটিভলি ছোট, পিএম হচ্ছে কম্পারেটিভলি বড়। এটা কেন বললাম? কারণ অনেক সময় অবজেক্টিভের মধ্যে তোমাকে ডিরেক্ট দিয়ে দিবে যে উপবৃত্তের ক্ষেত্রে তোমার উপবৃত্তের ক্ষেত্রে এসপিপিএম এর কোন অনুপাতটা সঠিক, ঠিক আছে? তোমাকে 2:3, 3:2, ঠিক আছে, 4:1, এভাবে করে বিভিন্ন রেশিও দিবে। তুমি অবভিয়াসলি তার মধ্যে থেকে কোনটা সিলেক্ট করবা? তোমার সিলেক্ট করা লাগবে যেটাতে তোমার দেখবা যে এসপি যেটাতে ছোট, পিএম যেটাতে বড়, সেটা তুমি সিলেক্ট করে দিবে, এবং এটা ইউজুয়ালি তুমি এলিমিনেশন মেথডের মাধ্যমে দেখবা এইগুলা ম্যাথ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন জিনিসের জন্য আসলে লাগে। ওকে, আর তো যেই রেখার সাথে আসলে অনুপাতটা সমান হয়, এটাকে আমরা কি বলি? নিয়ামক রেখা বা দিকাক্ষ।
ওটাকে আমরা নিয়ামক বা দিকাক্ষ বলি। এগুলা তোমরা অলরেডি জানো, ঠিক আছে? তো এগুলো নিয়ে আর আমি পেঁচাল পারলাম না, এগুলো নিয়ে পেঁচাল পেরে লাভও নেই। তো আমরা এখন ডিরেক্ট ম্যাথের মধ্যে চলে যাব, ম্যাথে না সরি সূত্রগুলোতে চলে যাবো। আজকে হয়তো সূত্র পর্যন্ত পরে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, তারপর আমরা পরের দিন থেকে ম্যাথ ধরবো আর কি। ওকে, সো দেখো আমাদের উপবৃত্তের সাধারণ সমীকরণ কি হবে? উপবৃত্তের সাধারণ সমীকরণ হয় হচ্ছে, আমরা সবাই জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, তাই না? এটা হচ্ছে আমার উপবৃত্তের সাধারণ ইকুয়েশন। এখন এই উপবৃত্তটা দেখতে কেমন হবে এটা টোটালি ডিপেন্ড করে কার উপরে? এইটা টোটালি ডিপেন্ড করে তোমার এ এবং বি এর ভ্যালুর উপরে। সো এ এবং বি এই দুটো আসলে খুবই সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার প্লে করে টু ডিটারমাইন যে এটার চিত্র কেমন হবে। যেমন এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে কি এ হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, তো এটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে? আবার যদি বি এ এর চেয়ে বড় হয় তাহলে এটার চিত্র হবে তোমার এই যে এরকম, ঠিক আছে? তো মানে দুইটাই ডিম, বাট একটা হচ্ছে কি বলে তুমি শোয়ানো ডিম আর একটা হচ্ছে খাড়া করে রাখা ডিম। তো এই আর কি, এটাই হচ্ছে পার্থক্য। তো চলো আমরা তোমার একটা একটা করে বৈশিষ্ট্য দেখবো, যে একটা একটা করে তোমার কি কি আসে বা কোন কোন পয়েন্ট গুলো লেখা লাগে সেটা আমরা হয়তো লিখবো। তোমাদের এখন কাজ হবে একটা পেজের, ঠিক আছে, একটা পেজকে তোমরা 3টা ভাগে ভাগ করবা, ঠিক আছে? দেখো একটা সাদা পেজ নিয়ে, ধরো এই পুরোটা যদি একটা খাতা হয় কিভাবে করে দাগ দিবা সেটা আমি বলতেছি কোন রেশিওতে। একটা সাদা পেজ নিয়ে তোমরা করবা বাম পাশ 3টা ভাগে ভাগ করবা। প্রথম ভাগটাকে মোটামুটি তুমি তোমার খাতার 2/5 পার্ট দিয়ে দিতে পারো, এই ঠিক আছে, এই যে এতটুকু পার্ট দিয়ে দিতে পারো। বাকি দুটোকে মোটামুটি ছোট করে রাখো, অথবা অর্ধেক একটা রাখো, বাকি দুটো হচ্ছে বাকি অর্ধেকের মধ্যে তুমি অর্ধেক অর্ধেক করে রাখতে পারো আসলে, ঠিক আছে? এইভাবে করে রাখো তাহলেই হবে। এরপরে তোমাদের উপরে লেখো জেনারেল উপবৃত্ত, যার জেনারেল ইকুয়েশন কি তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? এইটা কিন্তু তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে আপাতত, অ্যাডমিশনের আগ পর্যন্ত, যারা অ্যাডমিশন দিবা অ্যাডমিশনের দাগাবা তাদের জন্য। আর যারা অ্যাডমিশনের দাগাবা না, সরি ফর ইউল, তোমাদের কাজে লাগবে নাকি আমি সেটাও বুঝতেছি না। আচ্ছা, তো এখন দেখো এটাতে এখান বরাবর লিখবা হচ্ছে বৈশিষ্ট্য না মানে এটা কি বলবো, আহ আচ্ছা এটা ফাঁকাই রাখো, ঠিক আছে? এখানে লেখো এ গ্রেটার দেন বি, এখানে লেখো বি গ্রেটার দেন এ, ঠিক আছে? আর এটা এখানে কি লিখতে পারি আমরা? ইকুয়েশন অর স্থানাঙ্ক, এরকম কিছু একটা, বা এখানে বৈশিষ্ট্য লিখে দাও, ঠিক আছে? বৈশিষ্ট্য লিখলেও তো দোষ নেই, মানে বুঝতে পারলে হলো, বৈশিষ্ট্য লিখে দাও, ঠিক আছে? তো এটা করো, এটা করার পরে আসলে আমি পরবর্তীতে যাচ্ছি, তোমরা আগে ছকটা করে ফেলো সুন্দর মতো, ঠিক আছে? একদম হরাইজন্টাল সরি নর্মাল যে ওরিয়েন্টেশনে থাকে খাতাটা ওইভাবে করে ছক করবা। খাতা শোয়ানোর দরকার নেই, পরাবৃত্তে যেমন খাতা শোয়াইতে বলছিলাম খাতা শোয়ানোর দরকার নেই, নর্মালি লম্বা লম্বি ভাবে এভাবে করে ফেলবা। ওকে, তো যে প্রথমে পয়েন্ট গুলো বলবো সেটাকে একদম বাম পাশে লিখবা, তারপরে কার ক্ষেত্রে কোনটা হবে সেটা তুমি ডান পাশে, যে এ গ্রেটার দেন বি এর জন্য একটা লিখবা, বি গ্রেটার দেন এ এর জন্য আরেকটা করে লিখবা। আগে আমরা এ গ্রেটার দেন বি এর জন্য যেগুলো সেগুলো হয়তো লিখে যাব, তারপরে বি গ্রেটার দেন এর জন্য ওটাকে তোমার আস্তে আস্তে করে দেখবো, ঠিক আছে? তো খেয়াল করো প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক তোমার এরকম হোক ওরকম হোক সবসময় কি হচ্ছে, কেন্দ্র কোনটা এটা, তো কেন্দ্রের স্থানাঙ্ক সবসময় কত, 0,0। এটা কি সবাই বুঝতে পারছি? এই যে কেন্দ্র হচ্ছে এটা, তো এটা হচ্ছে 0,0। ক্লিয়ার সবাই? কেন্দ্র হচ্ছে 0,0, তো আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক সবসময় হবে 0,0। সবার বাম পাশের ঘরে লেখো কেন্দ্রের স্থানাঙ্ক, তারপরে ডান পাশে লেখো 0,0, এরপরে সবার ডান পাশেরটাও 0,0 লিখতে পারো, কারণ কেন্দ্র সবসময় 0,0 থাকতেছে, ঠিক আছে? লিখে একটা দাগ দাও। দাগ দেওয়ার পরে আমাদের তারপরে বের করা লাগবে হচ্ছে, এরপরে কি বের করছে দেখো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হচ্ছে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো, শীর্ষবিন্দু হচ্ছে এই পয়েন্টগুলো, তাই না? আমার বৃহদাক্ষের এই পয়েন্টগুলো। সো বৃহদাক্ষের এই পয়েন্টগুলো, তো আমি কি বলতেছিলাম, এগুলো হচ্ছে আসলে কার সমান? এ এর সমান না, এগুলো হচ্ছে এ এর সমান।
তাহলে এটা যেহেতু পজিটিভ দিকে যাচ্ছে তাহলে এটা কি হবে, ওয়াই এক্সিস বরাবর তো এটা উপরে উঠছে না, তো এটা তো ওয়াই এক্স অক্ষের উপরে আছে, তো এটা কি হবে এ কমা জিরো, পজিটিভ এ কমা জিরো, আর এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো। এটা কি বুঝতে পারছো? সো আমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ কমা জিরো, যেহেতু দুটো আছে দুটোই হবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আমরা পরবর্তীটায় যাই। পরবর্তীটায় হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এগুলো কিন্তু তোমাদের লেখা আছে, তারপরেও লিখে রাখো কারণ সবসময় লেখা বেটার। আর আমি বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন দিব যেগুলো হয়তো তোমাদের বইয়ের মধ্যে আছে নাকি আমি শিওর না, আমি তোমাদের বই থেকে নেইও না এই জিনিসগুলা। আমার যেগুলো মনে হয়েছে ওইগুলা দিছি, যেগুলো মনে হয় নাই সেগুলো দেই নাই। তো তোমরা বই মিলায় যদি কোনো কিছু না পাও তাহলে ওটা আমাকে বলতে পারবা। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে, প্লাস মাইনাস এই কমা জিরোটা তো দেখতে পারতেছো, বাট তোমাদের কোশ্চেন হইতে পারে ভাই প্লাস মাইনাস এই কমা জিরোটা কিভাবে করে আসছে, তাই না? যে প্লাস মাইনাস এই কমা জিরো এটা কিভাবে করে আসছে। খেয়াল করে দেখো, আমরা কি জানি পরাবৃত্তের উপরের যে কোনো পয়েন্ট আসলে তোমার ই রেশি মানে সরি উপবৃত্তের উপরের যে কোনো পয়েন্ট তোমার আসলে কি তোমার ওই ই এর সাথে দিক অক্ষের সাথে বা ই এর সাথে যে রেশিওটা আছে সেটা হচ্ছে ই পরিমাণ, ঠিক আছে? অথবা বলতে পারো, সোজা বাংলায় বলতে পারো যে তোমার এই যে কার্ভেচারটা ডিপেন্ড করতেছে কার উপরে, উপকেন্দ্রের উপরে। সো আমরা এদিক থেকে তোমার যে ডিটারমিনেশনটা সেটাকে এভাবে করে বলতে পারি যে এই যে এই রেশিওটা এটা ডিপেন্ড করতেছে কার্ভেচার বা উৎকেন্দ্রিকতাটা কতটুকু হচ্ছে। তো এইটা আসলে তোমার এ থেকে ই পরিমাণ, তার মানে কথা হচ্ছে তুমি যে রেশিওটা বাইর করলে এসপি বাই পিএম সমান সমান ই, ঠিক আছে? তো এখন এই সূত্রটা কি, এটা কি তোমার এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? খেয়াল করে দেখো তো, তোমার এসপি কি পি কি যে কোনো একটা বিন্দু হইতে পারে, তো এটা কি শীর্ষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? ওটা কি তুমি শীর্ষর ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশনটা করতে পারো? তো আমরা কি বলতে পারি না যে এস এ বাই এ এম সমান সমান হচ্ছে ই? এটা কি বলা যায়? এটা কিন্তু আমরা আসলে বলতে পারি, ঠিক আছে? তো এ এম, তো এইভাবে করে যদি বলি তাহলে তখন আবার তুমি দেখবা আমরা একটু পরে এটার যে কি বলে তোমার পাদবিন্দু যেটা জেড, এ এম না তো এ জেড বলবো আমরা আসলে, পাদবিন্দু যেটা সেটাকে আমরা জেড বলছিলাম, তো এস এ বাই এ জেড ওটা বলছিলাম। তো কথা হচ্ছে আমরা একটু পরে দেখবো জেড এর ভ্যালু বের করতে শিখবো। তো এগুলো যখন আমরা দেখি তখন আমরা দেখতে পারি যে আসলে এখান থেকে এইটুকু যদি এ হয়, এসটা কি তার চেয়ে আরো ভিতরে অবস্থিত। আমরা জানি যে এটা তোমার ই এর ভ্যালুটা হচ্ছে ইউজুয়ালি একের চেয়ে কম হয়, যেহেতু এটার চেয়ে কম এটা দেখা যায় ইউজুয়ালি প্র্যাকটিক্যালিও তুমি দেখতে পারবা যে উপকেন্দ্রটা আসলে শীর্ষ থেকে তোমার ই এর অনুপাতে কম থাকে। কি বলো ওটার নাম, ই এর অনুপাত যতটুকু ওই অনুপাতে তোমার কমে যায়, ঠিক আছে? তার মানে ধরো তোমার টোটাল এ এর ভ্যালু যদি তোমার হয় হচ্ছে, ধরো এটা তো তোমার এরকম, তো এ এর ভ্যালু যদি তোমার হয় হচ্ছে 4, তাহলে দেখা গেছে এটা ধরো 0 0, এটা ধরো 4 0, এটা হচ্ছে আমার শীর্ষটা। তো তোমার যদি উৎকেন্দ্রিকতার ভ্যালু যখন 0.5 হয় তখন দেখা গেছে যে এটা তোমার থাকে হচ্ছে মিডল পয়েন্ট, অর্থাৎ উপকেন্দ্রটা থাকে হচ্ছে তোমার 2,0-তে, ঠিক আছে? এরকম করে প্র্যাকটিক্যালিও দেখা গেছে। ইনফ্যাক্ট তোমার এটাকে তারপরে যখন বিভিন্ন রেশিও করে দেখলো যে এসপি বাই পিএম সমান সমান টি হয়, ওখান থেকে যখন তুমি স্থানাঙ্ক বের করার সূত্র অ্যাপ্লাই করবা তখনও দেখবা তুমি আসলে পাচ্ছ হচ্ছে যে ওই যে এস এর যে স্থানাঙ্ক সেটাকে যদি আলফা ধরে পুরোটা সলভ করো তখন দেখবা তুমি পাচ্ছ হচ্ছে এইটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এই যে এস আছে এটা আসলে কত দূরত্বে থাকে বলো, 0 0 থেকে এই দূরত্বে থাকে। তো এটাকে আমরা মাইনাস এই বলতে পারি, এখানে আবার এটা প্লাস দূরত্ব আছে তো এটাকে প্লাস এই বলতে পারি। তো এই জন্য আমরা বলি হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0, দুই দিকে দুইটা। সবাইকে এ পর্যন্ত বুঝতে পারছি? বোঝা গেছে মনে হয়। এরপরে দেখো আমাদের নিয়ামক রেখার ইকুয়েশন বের করতে বলেছে। নিয়ামক রেখাটা আসলে এখান থেকে যেই অনুপাত ডিস্টেন্স এটা কাছে থাকে ওটা ঠিক সেম ডিস্টেন্সে ওটা দূরে থাকে, ঠিক আছে? তোমার দেখা গেছে যে এইটা যখন তোমার 0.5 হচ্ছে তখন এইটা হচ্ছে তোমার ধরো এর তুলনায়
অর্ধেক হয়ে গেছে। উপকেন্দ্রটার দূরত্ব হচ্ছে ধরো, আচ্ছা, টোটাল এ ডিস্টেন্স যখন তোমার 4, তখন দেখা গেছে উপকেন্দ্রের ডিস্টেন্স হয়ে যাচ্ছে হাফ। উপকেন্দ্রের ডিস্টেন্স হচ্ছে, আচ্ছা, আর এর ভ্যালু যখন 0.5, উপকেন্দ্রের ডিস্টেন্স হচ্ছে তোমার হাফ, সরি 2। সেম ক্ষেত্রে তুমি তখন নিয়ামকের ডিস্টেন্স যখন খেয়াল করতে গেছে, নিয়ামকের ডিস্টেন্স দেখছে, নিয়ামকের ডিস্টেন্স দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। ঠিক আছে। সো এরকম ভ্যালু যখন প্রত্যেকটা ক্ষেত্রে, এটা তো তোমার শুধু 0.5 এর জন্য না, এটা তোমার বিভিন্ন উৎকেন্দ্রিকতার জন্য আসলে যখন দেখছে বিভিন্ন উৎকেন্দ্রিকতার ভ্যালু, ওই যে দেখাইছিলাম না যে সাইন আলফা বাই সাইন বিটা সমান সমান কত, ওটা দিয়ে করতে পারে। ওভাবে করে যখন ভ্যালুগুলো বের করে বিভিন্ন উপবৃত্ত বানিয়েছে, তখন আসলে দেখতে পারলো যে ওইগুলো আসলে ডাবল হয়ে যাচ্ছে এবং একটা সার্টেন ভ্যালুর ডাবল হচ্ছে সব সময়। যে আমি যত রেশিও নিলাম ওই রেশিওর ডাবল, ওই রেশিওর অনুযায়ী তোমার গুণ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তত ইয়েতে বৃদ্ধি পাচ্ছে, আর ওটা হচ্ছে সেইভাবে করে কমতেছে সেই রেশিওতে। তো ওইটা যেহেতু এই করে তোমার কমে গেল, তো ওই পরিমাণে বাড়াইতে গেলে আমার আসলে কি করতে হবে, ভাগ করা লাগবে না, যেহেতু এটা একটা ছোট সংখ্যা। তো আমার যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা, তাহলে ওটা ভাগ করলে আসলে গুণ হয়ে যায়, বড় সংখ্যাটা গুণ হয়ে যায়। যেমন 1/10 মানে 0.1। আমি যদি 10 রে 0.1 দ্বারা গুণ করি তাহলে এটা 1 হবে, কিন্তু 10টা যদি 0.1 দ্বারা ভাগ করি এটা কিন্তু 100 হয়ে যাবে, তাই না? তো আমরা ওই জন্য বড় করার জন্য আসলে তখন জিনিসটা কি করছে, গুণ করে ভাগ করে দিছে। তো এইভাবে করে আসলে এই কনসেপ্ট গুলো বিল্ড আপ হয়েছে, অনেকটা প্র্যাকটিক্যাল সেন্স থেকে আসে, প্র্যাকটিক্যাল যে অবজারভেশন গুলো আছে সেগুলো থেকে আসছে। এরপরে তো বিভিন্ন ভ্যালু গুলো তোমার যখন পেয়ে গেল, বেশ কিছু এক্সপেরিমেন্টাল ভ্যালু পেলো, এইগুলা নিয়ে যখন তোমার ভ্যালুগুলো ক্যালকুলেশন করা স্টার্ট করলো, তখন দেখলো যে না, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো আসলে এইগুলোর ভ্যালুগুলো দিচ্ছে। ঠিক আছে। তো এটা আসলে তোমার বিভিন্ন রকমের ব্যাখ্যা তুমি দিতে পারো, এইগুলো নিয়ে সমস্যা নেই, হোপফুলি। ওকে, দেন এইটুকু আই গেস বুঝতে পারছি। তারপরে আমরা পরবর্তী এতে চলে যাই, যে এটা তাহলে এক্স সমান সমান, দেখো তাহলে এটা যদি তোমার জেড এর ইয়ে, তাহলে কি হবে, জেড এর ইয়ে হবে তোমার প্লাস মাইনাস, এটা আগে বলে দিচ্ছি, এটা পরে তোমরা একটু পরে লিখবা, এটা হচ্ছে এ বাই ই কমা জিরো, এটা হচ্ছে মাইনাস, আর ওই পাশে হচ্ছে প্লাস, তাই না? তো এটা তোমার ওই জন্যই তোমার ওইটাকে আমি যে রেখা আছে সেটা কি হবে, এক্স সমান সমান প্লাস মাইনাস এ বাই ই কমা এ সমান সমান প্লাস মাইনাস এ বাই ই। ওকে, তারপরে দেখো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, উপকেন্দ্র বরাবর যদি কোনো লম্ব আঁকো, ওটা কি অবভিয়াসলি ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, যেটা তোমার এই দ্বারা যায়। তো এক্স সমান সমান কি হবে, প্লাস মাইনাস এই। তো লেখো, এভাবে করে লিখে নাও। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে বাই এনি চান্স? না ভাইয়া। ওকে, ওকে, দেন এগেইন আমাদের দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে করে বের করবা, কিভাবে করে বের করতে পারো। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন জানো, তুমি তোমার উপবৃত্তটার ইকুয়েশন জানো, তুমি যদি এক্স এর ভ্যালুটা ওটার মধ্যে ইনপুট করে দাও, তাহলে আসলে দেখবা তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারছো, কারণ দুটো ছেদ বিন্দু তখন তুমি পেয়ে যাবা। দুটো ছেদ বিন্দু পেলে দেখবা তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের হয়ে গেছে, এই আর কি। সো যাই হোক, এইগুলাই হচ্ছে আপাতত কথা। তো এটা এখন সলিউশন করে দেখালাম না, সলিউশন তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে। তো এই আর কি, ওভাবে করে ধরো এই বসালে তুমি দেখবা যে এগুলো পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে ফাইনালি আমরা দেখতেছি বৃহদাক্ষের ইকুয়েশন। বৃহদাক্ষের ইকুয়েশন আমরা দেখতেছি যে এক্স অক্ষের ইকুয়েশন, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু 0। ক্ষুদ্রাক্ষের ইকুয়েশন হচ্ছে তোমার দেখতেছি যে এক্স অক্ষের ইকুয়েশন, যেটা হচ্ছে এক্স সমান সমান 0। বৃহদাক্ষের দৈর্ঘ্য দেখো এইটুকু এ ওইটুকু এ, সো আলটিমেটলি হচ্ছে কত, 2a। ক্ষুদ্রাক্ষ এইটুকু এ ওইটুকু এ, বি এইটুকু বি, এই যে এইটুকু বি, আবার নিচের টুকু বি, তাহলে এটা হচ্ছে 2b। দেখো এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি? এই পেজে যা যা আছে সবাই তুলে নাও।
তোলা হলে বলিও। শেষ ভাইয়া। ওকে, দেন আমরা পরের ইয়েতে যে অলরেডি কয়টা শিখলাম, 3, 6, 9, 10টা। তারপরে দেখো আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দু কি প্লাস মাইনাসে, সো এটা দ্বারা যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো কিছু হয় তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাসে হবে, এটা তো আর বলে দেওয়া লাগবে না, তোমাদের অলরেডি জানো। আচ্ছা, শীর্ষবিন্দুতে স্পর্শকের ইকুয়েশন দেখলাম। তারপর হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, অলরেডি আগের স্লাইডে বলে দিয়েছিলাম যে এ বাই ই কমা জিরো হবে, এটা মাইনাস এ বাই ই কমা জিরো, এটা হচ্ছে প্লাস এ বাই ই কমা জিরো। এই এই আর কি হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এই পর্যন্ত তাহলে আর বুঝালাম না। তারপরে আচ্ছা এইটুকু পর্যন্ত তুলে নাও, তারপরে আমি পরেরটা থেকে পরে আসতেছি। এইটুকু পর্যন্ত আগে তুলে নাও। ওকে, হয়ে যাওয়ার কথা সবার। এরপরে দেখো এই জিনিসগুলো কেন লাগে, এই যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি বলছি, এগুলো কেন লাগে। অনেক সময় পরাবৃত্তের ম্যাথগুলোতে না এত জটিল না, আসলে পরাবৃত্তের ম্যাথগুলো যদিও অনেকে বলে যে অনেক কষ্টের, বাট আমার কাছে মনে হয় পরাবৃত্তের চেয়ে উপবৃত্তের ম্যাথগুলোর সূত্রগুলো মনে রাখা থেকে শুরু করে সবকিছু হচ্ছে একটুখানি কষ্ট। বাট তুমি যদি সবকিছুকে একটা রেশিও আকারে মনে রাখো তাহলে আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা হবে। যেমন আমি তো জানি যে ই হচ্ছে ছোট, আচ্ছা উপকেন্দ্রটা তো হচ্ছে ভিতরে অবস্থিত, তাহলে কি হবে, গুণ হবে নাকি এর সাথে, এ তো শীর্ষ, তাহলে এটা কি গুণ হবে নাকি ভাগ হবে, আচ্ছা ছোট হবে তো তাহলে গুণ হবে, আচ্ছা ঠিক আছে যেহেতু ই হচ্ছে একের চেয়ে ছোট। আচ্ছা তারপরে নিয়ামক ই দ্বারা ই এর সাথে সম্পর্ক, আচ্ছা ঠিক আছে এটা তো বড় তাহলে ভাগ হবে, আচ্ছা ঠিক আছে তাহলে এ বাই ই হচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আসলে তুমি মনে রাখতে পারো উপকেন্দ্রের উপবৃত্তের গুলো, এগুলো সমস্যা পরবর্তীতে আর খুব বেশি হবে না। আচ্ছা কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে এই টাইপের বিভিন্ন প্রবলেম দিবে, এবং এই সময় সবাই যেটা করতে বসে সেটা হচ্ছে প্লাস মাইনাস, একটা হচ্ছে প্লাস এই আর একটা হচ্ছে মাইনাস এই, ভাবে করে করে টোরে, তারপরে তোমার বাম পাশেও করে ডান পাশেও করে, বাট এগুলো কিন্তু ডিরেক্ট সূত্র আছে, এগুলোর কিন্তু ডিরেক্ট সূত্র আসলে অ্যাভেলেবল। সো এই ডিরেক্ট সূত্র যখন তুমি অ্যাপ্লাই করবা দেন ইউর লাইফ বিকামস মাচ মোর ইজিয়ার দেন ইট সিমস, ঠিক আছে। তো এইগুলো অ্যাপ্লাই করা শিখো, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি যত এগুলো অ্যাপ্লাই করতে পারবা তুমি দেখবা যে তোমার ম্যাথগুলো তত ইজিলি মিলতেছে, ঠিক আছে। আচ্ছা তো দেখো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। উপকেন্দ্রদ্বয় মানে কি, এই যে এইটা থেকে এইটার ডিসটেন্স কত, এটা তোমাকে আসলে জিজ্ঞেস করছে, তাই না, এইটুকু জিজ্ঞেস করছে। এইটুকুকে আমরা কি বলতে পারতাম, একটু আগে বলছিলাম এইটুকু হচ্ছে এই, এইটুকুকে বলেছিলাম এইটুকু হচ্ছে এই, তাই না। দূরত্ব তো এই, দূরত্ব তো আমি প্লাস মাইনাস দিব না। সো এই টোটাল ডিসটেন্সটুকু আসলে কত, 2a এর সমান না, এই জন্য আমরা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বললাম 2a ই, মডুলাস মেরে দিছি কারণ এটা যেহেতু ডিসটেন্স এই জন্য। ওকে, দেন দেখো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বই বা কত। খেয়াল করে দেখো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কোনটাকে বলতে পারি, এখান থেকে এইটুকুকে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এইটুকুকে আমরা বলতেছিলাম কি এ বাই, এইটুকুকে বলতেছিলাম এ বাই, তাহলে এ বাই আর এ বাই যোগ করলে কি হবে 2 ইন্টু এ বাই, অর্থাৎ 2a বাই, দ্যাটস ইট। এগুলো একটাও মুখস্থ করেন না, বাট যদি একবার বুঝতে পারো যে কোনটার ভ্যালু কি হবে, সেটা যদি তোমার মাথার মধ্যে সেট হয়ে যায় দেন দ্যাটস মানে দ্যাটস দ্য এন্ড ফর ইউ, এরপর আর কিছু নাই আসলে। ওকে, তারপরে দেখো একই দিকের নিয়ামক হতে উপকেন্দ্রের লম্ব দূরত্ব কত। একই দিকের নিয়ামক থেকে ওই দিকের লম্ব দূরত্ব কতটুকু হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করে বাইর করতে পারি বলো। একই দিকের নিয়ামক এবং লম্ব দূরত্ব, So, এই যে দেখো তোমাকে বাইর করতে বলছে হচ্ছে আসলে এইটুকুর ভ্যালু, দাঁড়া অন্য কালারে করি, তোমাকে বের করতে বলেছে হচ্ছে এইটুকুর ভ্যালু, এই যে এইটুকুর ভ্যালু বের করতে বলছে, তাই না। এখন এইটুকু বের করতে আমরা এইটুকুর তো ভ্যালু জানি না, আমরা আমরা জানি হচ্ছে এই পুরোটার ভ্যালু এইটুকু, আবার এটা তো বলছে এবার আবার যদি আঁকি তাহলে আমরা জানি হচ্ছে
পুরাটার ভ্যালু, তাহলে এটাকে যদি আমি ধরো এ বি সি দেই, আমরা এসি এর ভ্যালু জানি, এসি সমান সমান হচ্ছে এ বাই ই, বিসি এর ভ্যালু আবার জানি, বিসি এর ভ্যালু জানি তোমার এই, তাই না? তো আমরা কি লিখতে পারি, জ্যামিতিক ভাষায় লিখতে পারি এবি প্লাস বিসি সমান সমান হচ্ছে এসি, আমার বের করা লাগবে হচ্ছে এবি, তো এবি সমান সমান হবে এসি দ্যাট ইজ এ বাই মাইনাস হবে তোমার বিসি দ্যাট ইজ এই, ঠিক আছে? তো এ বাই মাইনাস এই, সো এই যে এটাই লেখা হয়েছে আসলে। সবাই কি বুঝতে পারলাম? এখন তোমরা আমাকে একটা জিনিস একটু বের করে দাও, আমি মুখে মুখে কোশ্চেন করি, তোমরা ওটা খাতাতে লিখে নিতে পারো। এক দিকের নিয়ামক হতে অপর দিকের উপকেন্দ্রের লম্ব দূরত্ব কত? I don't know if this comes handy anytime, but এক দিকের নিয়ামক হতে অপর দিকের উপকেন্দ্রের লম্ব দূরত্ব কত? অর্থাৎ আমি বলতেছি তোরা এই দিকের নিয়ামক থেকে এই লম্ব দূরত্বটার এইটার লম্ব দূরত্ব কত, ঠিক আছে? জেড এস প্রাইম কত আর কি, কেউ কি মুখে মুখে বলতে পারবা? এনিওয়ান? ভাইয়া কোশ্চেনটা একটু আবার বলবেন? এক দিকের নিয়ামক হতে অপর দিকের উপকেন্দ্রের লম্ব দূরত্ব কত? অর্থাৎ এই যে এই নিয়ামক রেখাটা হতে, এটা তো এই পাশেরটা, আগেরটা বললাম এইটুকু, বাট এখন হচ্ছে অপর পাশের নিয়ামক যেটা, সরি উপকেন্দ্র যেটা, সেটার ডিসটেন্স কত? অর্থাৎ এই এই ডিসটেন্সটুকু কত? ভাইয়া এ বাই ই মাইনাস এ ই প্লাস 2 AE হবে। 2a by e। 2a বাই ই তো হবেই না, কারণ 2a বাই ই হচ্ছে পুরোটা। এ বাই ই প্লাস এ বাই ই, সরি এ ই, হ্যাঁ, এ বাই ই প্লাস এ ই। ইয়া, দিস সাউন্ডস নাইস টু মি, এবং এটাই হওয়া উচিত। দেখো তুমি কিভাবে করে ভাগ করছো, কত এফিশিয়েন্টলি ভাগ করছো, সেটার উপর আসলে সবকিছু। যেমন আমি এটাকে কি, আমি জানি যে আমি এইটুকু পর্যন্ত ভ্যালু তো জানি, এইটুকু তো জানি আমি, এইটুকু কত এ বাই ই, আবার এইটুকু কত আমরা জানি এই, সো আমার এই টোটালটা কত হবে? আমি কি এখন বিয়োগের প্রসিডিউরে যাব যে না আমি এই পুরোটা জানি 2a বাই ই, আবার এইটুকু তো বের করা লাগবে, এইটুকু আবার এখান থেকে এইটুকু বিয়োগ করব, এখান থেকে এইটুকু আবার এইটুকু বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে তো এইভাবে করে কষ্ট করে তুমি আলটিমেটলি বের করার পরে দেখবা তোমার সামনে যেটা আসছে, তোমার ওইটাতে আসবে হচ্ছে 2a বাই ই মাইনাস এ বাই ই মাইনাস এই, ঠিক আছে? এটা আসবে, তো আলটিমেটলি করেও যেটা পাবা ওটা তুমি সেম রেজাল্টই পাবা। বাট তুমি যদি এফিশিয়েন্ট ভাবে ভাবো, তাহলে তুমি ভাববা হচ্ছে এইভাবে করে, যে এইটুকু হচ্ছে এ বাই ওইটুকু হচ্ছে এই, তাহলে আমার ডিসটেন্স কত হবে? এ বাই প্লাস এই, ঠিক আছে? বুঝতে পারছো? তো এক দিকের নিয়ামক হতে অপর দিকের উপকেন্দ্রের লম্ব দূরত্ব হচ্ছে এ বাই ই প্লাস এই, অথবা তোমার ঘুরায় কোশ্চেন করতে পারে একদিকের উপকেন্দ্র হতে অপর দিকের নিয়ামকের ডিসটেন্স সেম হবে আসলে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি যে এগুলো কিভাবে করে ওয়ার্ক করে, এবং এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখে আমরা বলে দিতে পারবো। বাট পরীক্ষার হলে বসে বসে সূত্র দিয়ে বের করতে যাব না, ডিরেক্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, এরপরে দেখো নিয়ামক হতে শীর্ষের দূরত্ব কত? সেম ভ্যালু না, নিয়ামক হচ্ছে এই পুরোটুকু, শীর্ষ হচ্ছে এতটুকু, বিয়োগ করে দিলেই নিয়ামক হতে, সরি শীর্ষ হচ্ছে এইটুকু, তো বিয়োগ করলে আমরা এই যে নিয়ামক থেকে শীর্ষের দূরত্বটা পেয়ে যাব, এইটুকু হচ্ছে এ বাই, শীর্ষ হচ্ছে এ দূরত্বে, সো এ বাই মাইনাস এ, ঠিক আছে? দ্যাটস ইট, হোপফুলি সবাই বুঝতে পারতেছি। এন্ড তারপরেরটা দেখো উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এই জায়গাতে দেখো অনেকে তোমার এতক্ষণে প্যাটার্নের মধ্যে তুমি ঘুরে যায় তুমি মনে হবে যে না তাহলে তো এই বাই এই মাইনাস এ হবে, বাট ভাই খেয়াল করে, যদিও দ্যাট ডাজন্ট কাউন্ট আসলে, তোমার মডুলাস মারা আছে, সো ভ্যালুটি হবে। তারপরেও তোমার কি বলে, তোমার ব্রেইন আসলে তোমাকে এইদিকে পুশ করা উচিত যে ভাই এটা তো একটা উপবৃত্ত, উপবৃত্তের তো যে শীর্ষটা আছে সেটা তোমার দূরে থাকে, তো শীর্ষটা থেকে আমরা বিয়োগ করব কার ডিসটেন্স, শীর্ষটা থেকে যদি বিয়োগ করি হচ্ছে কি বলে উপকেন্দ্রের ডিসটেন্স, তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে? অবভিয়াসলি তুমি যদি এই মাইনাস এ লিখে মডুলাস দাও দ্যাট ব্রিংস দ্য সেম সিগনিফিকেন্স, বাট ওটা তোমাকে বোঝাবে যে ভাই ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্টাফ, তুমি অ্যাকচুয়ালি ফর্মটা কেমন হয়েছে সেটা তুমি বুঝো নাই, ঠিক আছে? বা এটা যে একটা উপবৃত্ত এটার ক্ষেত্রে যে তোমার এটা ছোট হবে এটা তুমি ধরতে পারো নাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে সিগনিফিকেন্স ক্যারি করবে। যাই হোক, এইগুলা নিয়ে হোপফুলি প্যারা খাবা না কেউ, তো এইগুলো একটুখানি সুন্দর মতো দেখো। ওকে,
আর ফাইনালি হচ্ছে এতক্ষণ ই বলতেছি, ই এর ভ্যালু কি, ই সমান সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে তোমাদের খেয়াল করো, তোমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিন্তু একটু প্যারা দেয়। আমি এটাতে একটা শর্টকাট বলে দিব, ওই জন্য বলতেছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল 2b স্কোয়ার বাই এ, না 2b স্কোয়ার বাই এ ছিল তো? হ্যাঁ 2b স্কোয়ার বাই এ ছিল। সো এই জায়গাতে দেখো, তোমরা সবসময় মাথায় রাখবা এই যে সূত্রগুলো, এইগুলোতে তোমার ইউজুয়ালি ছোট স্কোয়ার মানে ছোট বাই বড় হবে। সেটা স্কোয়ার করে হইতে পারে, সেটা নর্মালি হইতে পারে। এই ক্ষেত্রে দেখো বি কিন্তু ছোট, আমরা কি জানি এই সূত্রগুলো হচ্ছে এ গ্রেটার দেন বি এর জন্য, তো বি কিন্তু উপরে আছে। আবার এইখানে এটা, তো তুমি বলতে পারো বড় ভাই ছোট ভাইকে উপরে তুলে রাখছে। তো এটা যদি মনে করো, তাহলে আসলে তোমার এই সূত্রগুলো উল্টে পাল্টে যাওয়ার আসলে চান্স নেই। ঠিক আছে, বুঝতে পারছো? সো এভাবে করে তুমি আসলে রিলেট করে করে পড়তে পারো। আমার কাছে মনে হয় এভাবে করে রিলেট করে পড়াটা অনেক বেশি ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা, এই পেজের যা যা আছে সবকিছু তুলে নাও, তারপর আমরা পরের পেজে জাম্প ইন করবো। ইয়ো, ওকে। দেন দেখো, মোটামুটি তো এই পর্যন্ত শেষ আমাদের। এরপরে হচ্ছে যখন বি গ্রেটার দেন এ হবে, তখন আসলে কি হচ্ছে, পুরোটাকে আপসাইড ডাউন করে দিয়েছি। আমাদের বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ গুলো চেঞ্জ হয়ে গেছে, এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখো আমাদের কি কি চেঞ্জ হয়েছে আসলে, যেগুলা এ দিয়ে কাউন্ট করতেছিলাম সেগুলো এখন কিসে সুইচ হয়েছে, বিতে সুইচ হয়ে গেছে না? So, আমাদের আগে যেগুলো এ ছিল সেগুলোকে আমরা কি বানাই দিব, বি বানাই দিব। আগে যেগুলো বি ছিল সেগুলোকে কি বানাই দিব, এ বানাই দিব। ঠিক আছে, এবং যেহেতু আমাদের এক্সিসও সুইচ হয়ে গেছে, তাহলে আমাদের কি বলে সমীকরণগুলোতে অথবা স্থানাঙ্ক ব্যবস্থাগুলোতে এক্স এবং ওয়াই এই দুইটার পজিশন কি ইন্টারচেঞ্জ হবে না? এই দুটোকে যদি আমরা একসাথে করি, তাহলেই দেখবা এইটার ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো সেগুলো আমরা পেয়ে গেছি। যেমন আমরা কেন্দ্রের স্থানাঙ্ক আগে কি পড়ছিলাম, 0 0, এখানেও 0 0। আগেরটায় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পড়ছিলাম বলো, প্লাস মাইনাস এ কমা 0। এখন এ চেঞ্জ হবে কারা দ্বারা বলো তো, এ চেঞ্জ হবে বি দ্বারা, তো প্লাস মাইনাস বি কমা 0। বাট কি হবে, এই জায়গায় এক্স এবং ওয়াই সুইচ হবে। সো এক্স এবং ওয়াই সুইচ হলে কি হবে আসলে, 0 কমা প্লাস মাইনাস বি, তাই না? এটা দেখেও বুঝতেছো যে এটা তোমার শীর্ষ বি বরাবর থাকতেছে এখন, তাই না? এখন বি বড় এ এর চেয়ে, তো বৃহদাক্ষ বরাবর সবকিছু ক্যালকুলেশন করি আমরা। তো জিনিসগুলো না সবগুলো আসলে এরকম। তোমার কি করা লাগবে, প্রথমে এ এবং বি কে চেঞ্জ করা লাগবে, এ কে বি দ্বারা রিপ্লেস করা লাগবে, এবং তারপরে এক্স ওয়াই সুইচ করা লাগবে, দ্যাটস ইট। তারপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পড়েছিলাম হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। সেম প্রসিডিউর, তুমি আগে এটাকে বি দ্বারা রিপ্লেস করো এবং এই দুটাকে উল্টে দাও। তো বি দ্বারা রিপ্লেস করলে হবে প্লাস মাইনাস বি কমা 0, উল্টায় দিলে হবে 0 কমা প্লাস মাইনাস বি। সো সেই এটাই তোমার এইটার ইকুয়েশন। বুঝতে পারছো কিভাবে করে করতেছি বা কিভাবে করে হচ্ছে? তা আমার তো আর দুইটা মুখস্থ করার ভাই দরকার নেই, তুমি যে কোনো একটা মুখস্থ করো আর একটা চিত্র সহ মুখস্থ করো, তাহলে তুমি যে কোনো সময় যদি ভুলে যাও তাহলে ওইটা আসলে ভুলা হবে না, তোমার মনে থাকবে সব সময়। ঠিক আছে, ওই ভোলা ভোলা হবে না। ঠিক আছে, ওকে। সো এদিক থেকে দেখো তোমার বাকিগুলো সেম কাজ করেছে। নিয়ামকের ইকুয়েশন এখানে ছিল x সমান সমান প্লাস মাইনাস a বাই, এখানে যেহেতু নিয়ামক কই আছে, এক্স অক্ষের সমান্তরাল, তো এটা কি, এগুলা হচ্ছে y সমান সমান সামথিং হবে, এবং এটা চেঞ্জ হয়ে b তে চলে যাচ্ছে। ঠিক আছে, সেম উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন বি। এইদিকে দেখো এবি সুইচ হয়ে গেছে, কারণ দৈর্ঘ্যতে তো আমার এক্স ওয়াই সুইচ করার কিছু নেই, এটা সুইচ হয়ে গেছে। এখানে দেখো y সমান সমান 0 ছিল, x সমান সমান 0 হয়েছে। আর ক্ষুদ্রাক্ষের ইকুয়েশন তোমার x সমান সমান 0 ছিল, ওটা তোমার y সমান সমান 0 হয়েছে, অর্থাৎ x অক্ষ হয়েছে। তো এটা হচ্ছে আসলে y অক্ষের ইকুয়েশন।
এটা হচ্ছে আসলে এক্স অক্ষের ইকুয়েশন। বৃহদাক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এটা তোমার এবি করে চেঞ্জ হয়েছে। তো এইগুলোই জাস্ট চেঞ্জ করে দাও, তোমাদের তো বুঝতেই পারছো, চেঞ্জ করে দাও, তোমাদের আগের সবকিছু লেখা আছে। তো এই ভ্যালুগুলো লিখতে তো তোমাদের আর খুব বেশি টাইম লাগবে না, একটুখানি সময় নাও, তারপরে আমরা পরের পার্টে চলে যাব। ওকে, এরপরে ফাইনালি আমরা যদি শেষ ইয়েতে চলে যাই, শীর্ষবিন্দুতে স্পর্শক, দ্যাট উইল বি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, এবং এটা যেহেতু প্লাস মাইনাস বি তে আছে, সো ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি হবে। ঠিক আছে, দেন সাইমুলটেনিয়াসলি দেখো তোমরা বাকিগুলো আসলে রিলেট করতে পারার কথা, জাস্ট এই নিচের যেগুলো আছে সেইগুলো শুধু এবি সুইচ হবে, কারণ এগুলো তো দৈর্ঘ্য, তাই না, দৈর্ঘ্যের মধ্যে তো আর এক্স ওয়াই নেই, সো এগুলোতে এবি সুইচ হবে, দ্যাটস ইট। বাকিগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরে যাওয়ার কথা, এগুলো তুলে নাও। কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় কনফিউশন থাকে, তাহলে আমাকে বলতে পারো, এরপরে আমি আসলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। সবাই সবগুলো তুলে ফেলো। কারো কি কোনো কনফিউশন আছে কোনো জায়গাতে? হওয়ার কথা, হওয়ার কথা না মেবি। আচ্ছা, এখন তোমরা ছোট একটা হোমওয়ার্ক করবে, সেটা হচ্ছে আগের প্রথম যে টাইপের ম্যাথ গুলো ছিল সেরকম করেই তোমার বইয়ের মধ্যে বেশ কিছু এরকম ম্যাথ আছে। প্রথম টাইপ গুলো কি ছিল, একটা উপবৃত্তের ইকুয়েশন হয়তো দেয়া থাকবে, তোমাকে বিভিন্ন অংশ যেগুলো ওগুলো বের করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ উপবৃত্তের ইকুয়েশন থেকে বিভিন্ন অংশ নির্ণয়। ঠিক আছে, বিভিন্ন অংশ, উপবৃত্তের বিভিন্ন অংশ নির্ণয়, ওইটাই মনে হয় প্রথম টাইপের নাম হবে। তো তোমরা ওই টাইপের যে ম্যাথ গুলো আছে, মনে হয় তোমাদের বইয়ের মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2 দুটো গ্রুপের মধ্যে মনে হয় ভাগ করা আছে, আমি শিওর না, বাট পরাবৃত্তের মধ্যে ভাবে করে ছিল, উপবৃত্তের মধ্যে হয়তো ভাবে করে আছে। তোমরা বসে বসে ওই প্রবলেম গুলোকে সলভ করে নিবা। ওই প্রবলেম গুলোকে সলভ করে তাহলে আমরা পরের ক্লাসে ওইগুলো থেকে একটা একটা করে টাইপ দেখিয়ে আমরা হয়তো উপবৃত্তের যে মেইন ম্যাথ গুলো আছে সেইগুলোতে ডাইভ ইন করবো। ঠিক আছে, তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে এখানেই বিদায়।